এক বৃদ্ধের খাবারের দাম মেটানোর কারণে লকিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ২৪ ঘণ্টা পরে ৫টি বিলাসবহুল গাড়ি তার উঠোনের সামনে এসে থামে, যা দেখে পুরো ভোজনালয় হতবাক হয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন যে মাত্র একবেলার খাবার আপনার পুরো জীবন বদলে দিতে পারে? আশা, একটি ছোট ভোজনালয়ে কাজ করা এক লকি, গোপনে একজন দরিদ্র বৃদ্ধকে সাহায্য করেছিল এবং তার খাবারের দাম মিটিয়ে দিয়েছিল। কিন্তু সে জানত না যে তার এই ছোট কাজটির কারণে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি হারাতে হবে। কঠোর মালকিন তাকে কোনো দয়ামায়া ছাড়াই দরজা থেকে বের করে দেন। কিন্তু যা কেউ ভাবেনি তা মাত্র ১ ঘণ্টা পরেই ঘটেছিল। ৫টি বিলাসবহুল গাড়ি হঠাৎ ভোজনালয়ের সামনে এসে দাঁড়াল, যা দেখে পুরো শহর চমকে গেল। তারা কারা ছিল এবং তারা এই সময় এখানে কেন এসেছিল? আজ জীবনবোধ আপনাদের কাছে মানবতা এবং আবেগপূর্ণ একটি গল্প তুলে ধরবে। আপনি যদি বিশ্বাস করেন যে ভালো কাজের সব সময় মূল্য থাকে, তাহলে মন্তব্য বিভাগে ১ নম্বর লিখুন এবং গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভোজনালয়ের দরজায় লাগানো ছোট ঘণ্টাটি বেজে উঠল যখন লক লাগানো দরজাটি খুলল। সাথে সন্ধ্যায় মাটির গন্ধ নিয়ে হালকা বাতাস ভেতরে প্রবেশ করল। হঠাৎ হওয়া বৃষ্টির পর সূর্য এইমাত্র উঠেছে। রাস্তায় তখনও পানির ফোঁটাগুলো ঝলঝল করছিল, যা অস্তগামী সূর্যের সোনালি আলো প্রতিফলিত করছিল। আশা, একটি যুবতী মেয়ে যে একটি সাধারণ ভোজনালয়ে ওয়েট্রেসের কাজ করত, মেঝে পরিষ্কার করতে করতে সহজাতভাবেই উপরে তাকাল। দরজায় একজন জীর্ণশীর্ণ বৃদ্ধ লোক চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি বিবর্ণ রঙের একটি শার্ট পরেছিলেন, যাতে অনেক তালি লাগানো ছিল। তার প্লাস্টিকের স্যান্ডেলগুলি ক্ষয়ে গিয়েছিল এবং পায়ে কাদা লেগেছিল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করে ছোট জানালা দিয়ে ভেতরে উকি দিলেন। তার বিষণ্ণ চোখ ভোজনালয়ের ভেতরে ঝোলানো মেনু বোর্ডের উপর স্থির ছিল। আশা এখানে অনেক দরিদ্র মানুষকে সস্তার খাবারের সন্ধানে আসতে দেখেছিল, কিন্তু এই বৃদ্ধের মধ্যে কিছু ভিন্নতা ছিল। এটি কেবল দারিদ্র্যই ছিল না, বরং তার দাঁড়িয়ে থাকার শান্ত ভঙ্গিও ছিল, যেন তিনি প্রত্যাখ্যানের শিকার হতে অভ্যস্ত, যেন তিনি কোথাও স্বাগত না পাওয়ায় অভ্যস্ত। সরলা দেবীর ভোজনালয়টি শহরের প্রধান বাজারের কাছে ছিল, যেখানে দরিদ্র শ্রমিকরা প্রায়ই যাতায়াত করত। যদিও এটি একটি সাধারণ ভোজনালয় ছিল, সরলা দেবী টাকাকে খুব গুরুত্ব দিতেন। তার জন্য যে কেউ এখানে আসুক না কেন, খাওয়ার জন্য বসার আগে তার কাছে পর্যাপ্ত টাকা থাকতে হবে। কোনো ব্যতিক্রম ছিল না তা। আশা মুহূর্তের জন্য ইতস্তত করল এবং তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর নরম ছিল। বাবাজি, ভেতরে এসে কিছুক্ষণ বসুন। বৃদ্ধ লোকটি চমকে উঠে উপরে তাকালেন। তার চোখে দ্বিধা ছিল। ধন্যবাদ বেটি, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তিনি তার পকেটে হাত দিলেন এবং কয়েকটি ভাঁজ হয়ে যাওয়া মুদ্রা বের করলেন। ভোজনালয়ের সবচেয়ে সস্তা জিনিসের জন্য সেগুলো খুবই কম ছিল। তিনি সেই মুদ্রাগুলো মুঠোর মধ্যে শক্ত করে ধরলেন, যেন তিনি তার আত্মসম্মান এবং ক্ষুধার মধ্যে লড়াই করছেন। আশা ঠোঁট কামড়ে ধরল। তার চোখ রান্নাঘরের দিকে গেল, যেখানে সরলা দেবী হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন। তাকে মনোযোগ না দিতে দিয়ে সে ধীরে ধীরে বলল, আজ ভোজনালয়ে দানের খাবার মিলছে, আপনি বসুন। সে হাসল এবং দ্রুত বৃদ্ধ লোকটির জন্য একটি চেয়ার টেনে দিল। আসলে ভোজনালয়ে কোনো দানের খাবার ছিল না, কিন্তু সে লোকটিকে ক্ষুধার্ত অবস্থায় এখান থেকে যেতে দিতে পারছিল না। বৃদ্ধ লোকটি এক মুহূর্তের জন্য থেমে গেলেন। সম্ভবত তিনি না শোনার এবং অসন্তোষপূর্ণ চাহনিগুলোর শিকার হতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যখনই তিনি পর্যাপ্ত টাকা ছাড়া কোনো ভোজনালয়ে যেতেন। এবার আশার অপ্রত্যাশিত দয়া তাকে কিছুটা অবাক করে দিল। ধন্যবাদ বেটি, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন। তার কণ্ঠস্বর ভারী ছিল। আশা দ্রুত রান্নাঘরে গেল এবং গরম ভাত, ডাল, সবজি এবং এক বাটি স্যুপ নিয়ে এলো। খাবার তার সামনে রেখে সে স্নেহের সাথে বলল, বাবাজি, খেয়ে নিন, এখনো গরম আছে। বৃদ্ধ লোকটি তার সামনে রাখা খাবার দেখলেন। তার চোখে একটি ঝলক দেখা গেল। সেই সাধারণ খাবারের গন্ধ তাকে একটি অনেক পুরনো পারিবারিক খাবারের কথা মনে করিয়ে দিল। তিনি চামচ তুলে নিলেন এবং ধীরে ধীরে খেতে শুরু করলেন। আশা দূর থেকে দেখছিল, মনে এক স্বস্তি অনুভব করছিল। কিন্তু তখনই পিছন থেকে একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, আশা, তুমি এটা কি করছো? আশা চমকে পিছন ফিরল। সরলা দেবী রান্নাঘরের কাউন্টারে দাঁড়িয়েছিলেন, ২ হাত কোমরে রাখা। তার কড়া চোখ বৃদ্ধ লোকটির টেবিলের ওপর রাখা খাবারের দিকে স্থির ছিল। এই খাবারটি কোনো গ্রাহক অর্ডার করেছে, নাকি তুমি নিজেই বের করে নিয়েছ? সরলা দেবী রাগের সাথে জিজ্ঞাসা করলেন। আশা তার অ্যাপ্রনের কোণ শক্ত করে ধরল, শান্ত থাকার চেষ্টা করল। হ্যাঁ, আমি এর দাম দিয়ে দিয়েছি। দাম দিয়ে দিয়েছ? সরলা দেবী ব্যঙ্গাত্মকভাবে হাসলেন।
তুমি কি এই ভোজনালয়কে কোনো ধর্মশালা মনে করেছ? আশা মাথা নিচু করে বোঝানোর চেষ্টা করল। আমি ধন্যবাদ যুবতী বালিকা, তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছ। তারপর তিনি ঘুরে দাঁড়ালেন এবং ধীরে ধীরে চলে গেলেন। তার রোগা পাতলা পিঠ দিনের শেষ আলোতে অদৃশ্য হয়ে গেল। আশা সেখানেই দাঁড়িয়ে রইল, তাকে দেখতে থাকল। তার মন দুঃখে ভরে গেল। সে জানত না যে সে আর কি করতে পারত। সে জানতেও পারেনি যে এই ছোট কাজটি তার পুরো জীবন বদলে দিতে চলেছে। সরলা দেবীর তীক্ষ্ণ চিৎকার পুরো ভোজনালয়ে প্রতিধ্বনিত হল। গ্রাহকদের ফিসফিসানিও দমন করে দিল। যারা খাচ্ছিলেন তাদের চামচগুলো হাওয়ায় থেমে গেল। কিছু লোক চুপচাপ ভোজনালয়ের কোণের দিকে তাকালো, যেখানে একজন যুবতী মেয়ে স্থির দাঁড়িয়েছিল। মালকিনের রাগান্বিত চোখের সামনে পরিবেশ মুহূর্তের জন্য যেন জমে গেল। কারো শ্বাস নেওয়ার সাহস হল না। আশা অনুভব করল যে তার হাত কাঁপছে, কিন্তু সে তবুও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। তার সামনে সরলা দেবী রাগে লাল মুখে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিলেন। তুমি কি এই জায়গাটিকে দান খয়রাতের স্থান মনে করেছ? সরলা দেবী দাঁত কিরমির করে বললেন। তার কণ্ঠস্বর কঠিন ছিল। আশা ঠোঁট কামড়ে ধরল। তার চোখ সেই জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোকটির দিকে গেল, যিনি মাথা নিচু করে চুপচাপ বসেছিলেন। তিনি তখনও সেই পুরনো চেয়ারে বসেছিলেন। তার হাত শক্ত করে বাঁধা ছিল। তার আবছা চোখে ক্লান্তি ভরা ছিল। আমি শুধু ভেবেছিলাম। কি ভেবেছিলে? সরলা দেবী তার কথা কেটে দিলেন। তার কণ্ঠস্বর আরও উঁচু হয়ে গেল। তুমি কি মনে করো যে আমি এই ভোজনালয় দান করার জন্য খুলেছি? এখানকার খাবার জল আমার কঠোর পরিশ্রমের উপার্জন থেকে আসে। তার তীক্ষ্ণ কণ্ঠস্বর পুরো ভোজনালয় প্রতিধ্বনিত হল, যার ফলে কিছু গ্রাহক চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করল। এটা দেখানোর চেষ্টা করল যে কিছুই হচ্ছে না। কেউ সরলা দেবীর সাথে ঝামেলা করতে চাইত না। তারা জানত যে যখন তিনি রেগে থাকেন তখন দূরে থাকাটাই সবচেয়ে ভালো। মালকিনজি, আমি মালকিন করো না আমার সাথে। তুমি কি জানো যে এক প্লেট খাবারের পিছনে আমার কত টাকা লেগেছে, যা তুমি এই ভিক্ষুককে দিয়ে দিয়েছ? তার কথাগুলি একটি ধারালো ছুরির মতো ছিল, যা ভারী পরিবেশকে ভেদ করছিল। কিছু গ্রাহক ভুরু কুঁচকালেন, কিন্তু তবুও কিছু বলার সাহস পেলেন না। তারা সরলা দেবীর রূঢ় ও কঠোর স্বভাবে অভ্যস্ত ছিলেন। বৃদ্ধ লোকটি তখনও চুপচাপ বসেছিলেন। তার দৃষ্টি ধীরে ধীরে টেবিলের ওপর ছড়িয়ে থাকা খাবারের দিকে গেল, যার বাইরে থেকে একটি হালকা বাতাসের ঝাপটা এলো, যা তা ধরে নিজেকে সামনে নিলেন। পুরো ভোজনালয় চুপ ছিল। কিছু গ্রাহক ধীরে ধীরে মাথা নাড়লেন। তাদের চোখে অসন্তোষ ছিল, কিন্তু কেউ একটি প্রতিবাদসূচক শব্দও বলার সাহস পেল না। সরলা দেবী বুকে হাত বেঁধে ঠান্ডা হাসির সাথে বললেন, চলে যাও এখান থেকে। তোমার মতো লোকদের এখানে স্বাগত জানানো হয় না। তার কথাগুলি ছুরির মতো ছিল, যা উত্তেজনাপূর্ণ পরিবেশকে ভেদ করছিল। কেউ আওয়াজ তুলল না। বিজয়জি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। তিনি শেষবারের মতো আশার দিকে তাকালেন। তার চোখগুলি উষ্ণ ছিল, কিন্তু সেগুলোর মধ্যে এমন কিছু ছিল যা বর্ণনা করা কঠিন ছিল। তুমি একটি ভালো মেয়ে। আশা ঠোন কামড়ে ধরল। তার হাত অ্যাপ্রনের কিনারা শক্ত করে ধরেছিল। সরলা দেবী হাত নাড়লেন। তার কণ্ঠে ছিল অধৈর্য। এখনও এখানে দাঁড়িয়ে কেন? নাকি চাও যে আমি গার্ডকে ডেকে বাইরে ছুঁড়ে ফেলে দিই? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা নিচু করলেন এবং চুপচাপ ঘুরে চলে গেলেন। তার ধীরগতির পদধ্বনি শান্ত ভোজনালয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। কেউ তাকে আটকাল না, কেউ কিছু বলল না। আশা তার ছোট ছায়াটিকে রাস্তার কোণে অদৃশ্য হতে দেখল। তার মন ভারাক্রান্ত হয়ে গেল। এক অদ্ভুত অস্থিরতা তার বুকে ছড়িয়ে পড়ল। সে অনেক অন্যায় দেখেছিল, কিন্তু আজকের মতো অসহায়তা কখনো অনুভব করেনি। যেন তার ভেতরে কিছু ভেঙে গেছে। সরলা দেবী একটি ঠান্ডা শ্বাস ফেললেন এবং আশাকে সতর্ক করার দৃষ্টিতে দেখলেন। তুমি তোমার কাজ ঠিকমতো করো, আমাকে আবার শেখাতে বাধ্য করো না। তারপর তিনি ঘুরে ভেতরে চলে গেলেন। কোণে বসে থাকা একজন গ্রাহক ধীরে শ্বাস ছাড়লেন। বেচারা, তিনি ফিসফিস করে বললেন, যা প্রায় বাতাসেই মিশে গিয়েছিল, কিন্তু আশার মুঠো শক্ত করার জন্য যথেষ্ট ছিল। আজ সে মানুষের নিষ্ঠুরতা সবচেয়ে স্পষ্টভাবে দেখেছিল, এবং সে জানত যে এই গল্পটি এত সহজে শেষ হবে না। আকাশ ধূসর হয়ে গিয়েছিল। ঘন কালো মেঘ এসে সন্ধ্যার আলো ঢেকে দিচ্ছিল। একটি জোরে বাতাস বইল, যা পাশের দোকানের বিজ্ঞাপনের বোর্ডগুলিকে কাঁপিয়ে দিল, এবং একটি ছন্দময় খসখস শব্দ শোনা যেতে লাগল। পরিবেশ ভারী এবং শ্বাস রুদ্ধকর হয়ে উঠল, যেন কিছু খারাপ ঘটতে চলেছে। আশা ভোজনালয়ের দরজায় দাঁড়িয়েছিল। তার চোখ এখনও বিজয়জির মাথা নিচু করা ছায়াটির দিকে তাকিয়েছিল, যা রাস্তায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। সে এখনও তার মন থেকে অপরাধবোধের অনুভূতি দূর করতে পারছিল না। সেই বৃদ্ধ লোকটি কোনো প্রতিবাদ করেননি,
কোনো রাগান্বিত দৃষ্টি দেননি এবং এমনকি ভিক্ষা চাওয়ারও কোনো ইঙ্গিত করেননি। তিনি শুধু চুপচাপ মাথা নিচু করে চলে গেলেন, যেন পুরো জীবন তিনি শীতলতা এবং অবজ্ঞার চোখে অভ্যস্ত হয়ে গেছেন। আশা ঠোঁট কামড়ে ধরল। তার একটি অংশ তার পিছনে ছুটতে চাইছিল, সেই ভুলটি শুধরে দিতে চাইছিল যেটা সে করেনি। কিন্তু সরলা দেবী এখনও ভোজনালয়ের ভেতরে দাঁড়িয়েছিলেন। তার কড়া চোখ তার প্রতিটি ছোট অঙ্গভঙ্গির উপর ছিল। সেখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে কাজ করো, সরলা দেবী চিৎকার করলেন। তার কণ্ঠে তখনও রাগ ছিল। আশা চমকে গেল, দ্রুত ঘুরে বাসন তুলতে শুরু করল। কিন্তু তার চোখ এখনও সেই দিক থেকে সরছিল না যেদিকে বিজয়জি গিয়েছিলেন। হঠাৎ একটা ঠান্ডা পানির ফোঁটা তার হাতে পড়ল, তারপর আরেকটি, এবং কয়েক মুহূর্তের মধ্যেই বৃষ্টি শুরু হলো। প্রথমে ছোট ফোঁটা, তারপর দ্রুতই তা ভারী হয়ে গেল। সে মাথা তুলে কালো আকাশের দিকে তাকালো। ঠান্ডা, তীব্র বৃষ্টি। আশা ভোজনালয়ের সামনের রাস্তার দিকে তাকালো, যেখানে ফেরিওয়ালারা দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। পথচারীরা দ্রুত লুকোনোর জায়গা খুঁজছিল। আর বিজয়জি? তার মনে হঠাৎ চিন্তা এলো। একজন বৃদ্ধ, দুর্বল মানুষ, ঘর ছাড়া, কোনো আশ্রয় ছাড়া, এই বৃষ্টির মধ্যে কি করছেন? কিছু না ভেবেই আশা দ্রুত রান্নাঘরে গেল। একটি গরম খাবারের বাক্স এবং 12 পানির বোতল নিল এবং সাবধানে একটি প্লাস্টিকের ব্যাগে প্যাক করল। সে এক মুহূর্তের জন্যে ইতস্তত করল এবং তারপর সরলা দেবীর সন্দেহজনক দৃষ্টি সত্ত্বেও দ্রুত বাইরে বেরিয়ে গেল। তুমি কোথায় যাচ্ছ? তার কণ্ঠে ছিল অসন্তোষ। আমি শুধু বাইরে যাচ্ছি। এত জোরে বৃষ্টিতে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ফিরে এসে কাজ করো। আশা উত্তর দিল না, শুধু মাথা নিচু করে সরলা দেবী তাকে থামানোর আগেই ভোজনালয় থেকে দৌড়ে বেরিয়ে গেল। সে জানত যে যদি সে বোঝানোর চেষ্টা করে সরলা দেবী কখনো মানবেন না, এবং যদি সে এখন না যায় তাহলে হয়তো সে বিজয়জিকে খুঁজে পাবে না। ঠান্ডা বৃষ্টি তার মুখে পড়ছিল, পানির ফোঁটা তার চুলে ঢুকে তার পাতলা কাপড় ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু আশার কোনো পরোয়া ছিল না। সে শুধু সেই দিকে ছুটল যেখানে বৃদ্ধ লোকটি গিয়েছিলেন, ছোট গলি দিয়ে যেতে যেতে নির্জন ছাদের নিচ দিয়ে। সে জানত যে তিনি বেশি দূর যেতে পারেননি। কয়েক মিনিটের খোঁজার পর আশা রাস্তার ধারে একটি ছোট মুদির দোকানের ছাদের নিচে একটি রোগা পাতলা ছায়া দেখতে পেল। বিজয়জি সেখানে বসেছিলেন, তার পিঠ পুরানো দেওয়ালে ঠেকানো ছিল, তার চোখ সামনের সাদা বৃষ্টির চাদরের দিকে তাকিয়েছিল। আশা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দ্রুত কাছে গেল। বিজয়জি পায়ের শব্দ শুনলেন এবং ধীরে ধীরে ঘুরলেন। যখন তিনি আশাকে দেখলেন তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু তারপর হাসলেন। বেটি, তুমি এখানে কি করছো? আশা সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে শুধু প্লাস্টিকের ব্যাগটি খুলল, খাবারের বাক্স এবং পানির বোতল বের করল এবং ধীরে ধীরে তার সামনে রাখল। আপনি খেয়ে নিন, আবহাওয়া ঠান্ডা। বিজয়জি খাবারের বাক্সটির দিকে তাকালেন এবং তারপর তার দিকে। দুজনের মধ্যে একটি ভারী নীরবতা নেমে এলো। অবশেষে তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। তার মৃদু হাসি ঠোঁট থেকে সরে যায়নি। তুমি খুব দয়ালু। আশা ধীরে ধীরে হাসল এবং তার পাশে বসে পড়ল। আপনি খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। বিজয়জি খাবারের বাক্সটি খুললেন। গরম খাবারের সুগন্ধ বৃষ্টির ঠান্ডার মাঝে ছড়িয়ে পড়ল। তিনি চামচ তুলে নিলেন, ধীরে ধীরে এক গ্রাস নিলেন এবং খুব ধীরে ধীরে চিবোলেন। আশা চুপচাপ তাকে খেতে দেখল এবং তার মনে একটি অদ্ভুত অনুভূতি জাগছিল। সে জানত না যে এই অপরিচিত বৃদ্ধ লোকটির প্রতি তার এত আপনত্ব অনুভব হচ্ছে কেন। সম্ভবত তার চোখের কারণে। এমন এক জোড়া চোখ যার মধ্যে অনেক গল্প, অনেক দুঃখ লুকিয়েছিল যা কেউ জানত না। বৃষ্টি তখনও হচ্ছিল। মুদির দোকানের টিনের ছাদে টিপটিপ শব্দ ক্রমাগত আসছিল। কিছুক্ষণ পরে যখন তিনি অর্ধেক বাক্স খাবার খেয়ে নিলেন, বিজয়জি ধীরে ধীরে চামচটি নামিয়ে রাখলেন এবং ধূসর আকাশের দিকে তাকালেন। হয়তো এখন মানুষের হৃদয় পরীক্ষা করার সময় এসেছে। আশা ভ্রু কুচকালেন। সে বুঝতে পারল না। আপনি কি বলছেন বিজয়জি? তিনি তার দিকে ঘুরলেন, সেই মৃদু হাসির সাথে। কিছু না বেটি। আশা আরও জিজ্ঞাসা করতে চাইলেও তার দূরবর্তী দৃষ্টি দেখে সে চুপ থাকার সিদ্ধান্ত নিল। সে শুধু এতটুকু জানত যে এই বৃষ্টি সবসময় থাকবে না এবং যেন খুব বড় কিছু ঘটতে চলেছে। পরের দিন সকালে আকাশ এখনও আগের রাতের বৃষ্টির পরের ধূসর দাগে ঢাকা ছিল। বাতাসে ঠান্ডা ছিল, হালকা বাতাস শহরের ছোট গলি দিয়ে বয়ে যাচ্ছিল। আশা পরিচিত রাস্তায় হাঁটছিল, তার মন চিন্তায় ভরা ছিল। সে জানত যে সরলা দেবী তাকে কাল রাতে ভোজনালয় থেকে বের হতে দেখেছিলেন এবং তার কঠোর স্বভাবের কারণে সেই বিষয়টি সহজে মিটবে না।
কিন্তু যাই হোক, আশার কোনো অনুশোচনা ছিল না। সে সেটাই করেছিল যা তার মন তাকে বলেছিল। তার পদক্ষেপ ধীর হয়ে গেল যখন পরিচিত ভোজনালয় সামনে এলো। পুরনো কাঠের দরজা প্রতিদিনের মতোই ছিল। ভেতর থেকে উষ্ণ হলুদ আলো এবং বাসনপত্রের ঠুনঠুন শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু আজ ভোজনালয় স্বাভাবিকের চেয়ে বেশি শান্ত লাগছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং ভেতরে পা রাখল। যেই তার পা টাইলসের উপর পড়ল, একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তোমার জন্য এখানে এখন আর কোনো কাজ নেই। আশা থেমে গেল। ভোজনালয়ের সকল কর্মচারীও চুপ হয়ে গেল। যারা মেঝে পরিষ্কার করছিল তারা সঙ্গে সঙ্গে মাথা তুলে দেখতে লাগল। পরিবেশ এত শান্ত হয়ে গেল যে কেবল রান্নাঘরে তেল চটকের শব্দ শোনা যাচ্ছিল। সরলা দেবী মাঝে দাঁড়িয়েছিলেন, হাত বাঁধা। তার চোখ ছুরির মতো তীব্র ছিল। আশা গলা পরিষ্কার করল এবং ধীরে ধীরে কয়েক ধাপ এগিয়ে গেল। মালকিনজি, কি হয়েছে? কি হয়েছে? সরলা দেবী ঠোঁট বাঁকিয়ে একটি ফ্যাকাশে হাসি দিলেন। তুমি কি মনে করো যে আমি জানি না কাল রাতে তুমি কি করেছ? একটি ঠান্ডা স্রোত আশার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। আমি শুধু... তুমি সেই ভিক্ষুককে খাবার দিতে গিয়েছিলে। সরলা দেবী তাকে বোঝানোর সুযোগ না দিয়েই জোরে চিৎকার করলেন। তুমি কি জানো যে তুমি কি করেছ? আশা তার এপ্রনের কোণ শক্ত করে ধরল, শান্ত থাকার চেষ্টা করল। আমি শুধু দেখলাম যে তিনি খুব করুণ ছিলেন, আবহাওয়াও খুব খারাপ ছিল। করুণ? সরলা দেবী ফ্যাকাশে হাসলেন। তাহলে কি তুমি আমার কথা ভেবেছিলে? এটা আমার ভোজনালয়, আমার টাকা। আমি তোমাকে গ্রাহকদের সেবা করার জন্য রেখেছি, ভবঘুরেদের খাবার দেওয়ার জন্য নয়। আশার মনে হল যেন তার হৃদয় ডুবে গেল। কিন্তু আমি সেই খাবারের দাম দিয়ে দিয়েছিলাম। তুমি কি মনে করো যে তোমার কিছু মুদ্রা এখানে হট্টগোল করার অধিকার কিনতে পারে? সরলা দেবী ব্যঙ্গাত্মকভাবে তার কথা কেটে দিলেন। অন্য কর্মচারীরা চুপচাপ মাথা নিচু করে রইল। কেউ কিছু বলার সাহস পেল না। আশা একটি গভীর শ্বাস নিল এবং সরাসরি সরলা দেবীর চোখে তাকাল। মালকিনজি, যদি আমার কাছে মনে হয় যে আমি কিছু ভুল করেছি, তাহলে আমি শাস্তি ভোগ করতে প্রস্তুত। কিন্তু একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার জন্য আমাকে চাকরি থেকে বের করে দেওয়া, এটা কি খুব বেশি নয়? সরলা দেবী কাউন্টারে জোরে হাত মারলেন, যার ফলে বাসনপত্রের স্তূপ কেঁপে উঠল। এখানে আমি আইন। আমি বলেছি যে তোমাকে চাকরি ছাড়তে হবে, তো তোমাকে ছাড়তেই হবে। আশা ঠোঁট কামড়ে ধরল। সে অনুমান করেছিল যে এমনটা হতে পারে, কিন্তু ভাবেনি যে এটা এত তাড়াতাড়ি এবং এত নির্মমভাবে হবে। সে তার সহকর্মীদের দিকে তাকালো, যারা এত সময় ধরে তার সাথে কাজ করছিল, কিন্তু কেউ তার চোখে সরাসরি তাকানোর সাহস পেল না। কিছুজন মাথা নিচু করল, কিছুজন শুধু এক ঝলক তাকালো এবং মুখ ফিরিয়ে নিল। কেউ তাকে রক্ষা করল না, কেউ প্রতিবাদ করার সাহস পেল না। সে বুঝল, সবাই তাদের চাকরি হারানোর ভয় পাচ্ছিল। সে ধীরে ধীরে শ্বাস ছাড়ল। মনটা খালি লাগছিল। মালকিনজি, যদি আমি আপনাকে আঘাত করে থাকি, তাহলে আমি দুঃখিত। কিন্তু আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। সরলা দেবী ভ্রু কুঁচকালেন। তার হাসিতে ছিল উপহাস। তোমার অনুশোচনা নেই? শুধু অপেক্ষা করো, তাহলে এই এলাকায় তুমি আর কোথাও চাকরি পাবে না। আশা ভ্রু কুঁচকাল। আপনার কি মানে? আমি এখানকার সব ভোজনালয়কে বলে দেব যে তোমাকে যেন কেউ কাজে না রাখে। তার কথাগুলি একটি ঠান্ডা ছুরির মতো আশার হৃদয়ে বিজল। সে চোখ পিটপিট করল, যেন তার চারপাশের সব কিছু ঝাপসা হয়ে গেল। সরলা দেবী তাকে দেখলেন। তার কড়া চোখ যেন এই মুহূর্তটি উপভোগ করছিল। তুমি আমার সাথে মোকাবিলা করার সাহস করেছ, এখন তোমাকে এর ফল জানতে হবে। ভোজনালয় এক বাতাস শ্বাসরুদ্ধকর হয়ে উঠল। কিছু কর্মচারী ধীরে ধীরে গলা পরিষ্কার করল। কিছুজন একে অপরের দিকে তাকাল, কিন্তু তবুও মুখ খোলার সাহস পেল না। আশা জানত যে সরলা দেবী ঠাট্টা করছেন না। তিনি এই ছোট শহরে একটি পরিচিত মুখ ছিলেন। যদি তিনি একটি শব্দও বলেন, বেশিরভাগ অন্য ভোজনালয় মালিক তার কথা মেনে নেন। যদি তিনি তার পথ রোধ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখানে নতুন চাকরি খোঁজা প্রায় অসম্ভব ছিল। অসহায়তার অনুভূতি তার বুকে জাগছিল, কিন্তু সে এখনও সোজা দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় ছিল না। আপনি আমার চাকরি কেড়ে নিতে পারেন, কিন্তু আমার চিন্তা বদলাতে পারবেন না। তার কথাগুলি পরিষ্কার এবং দৃঢ়তার সাথে প্রতিধ্বনিত হল। সরলা দেবী এক মুহূর্তের জন্য থেমে গেলেন। সম্ভবত তিনি ভাবেননি যে এই মেয়েটি এমন কথা বলার সাহস করবে, কিন্তু এক সেকেন্ড পরে তিনি একটি ঠান্ডা শ্বাস ফেললেন। বেরিয়ে যাও, আবার আমার সামনে এসো না। আশা তার মুঠি শক্ত করল এবং ধীরে ধীরে তার অ্যাপ্রনটি খুলল। সেটি কাউন্টারে রাখল। সে ঘুরে দরজার দিকে হেঁটে গেল। তার পদক্ষেপগুলি ভারী ছিল, কিন্তু সে পিছন ফিরে তাকাল না।
যখন ভোজনালয়ের দরজা তার পিছনে বন্ধ হল, সে জানত যে সে সবকিছু হারিয়েছে। একটি ঠান্ডা বাতাস বইল, যার মধ্যে ছিল একাকিত্ব। সে সকালের রাস্তায় দাঁড়িয়েছিল, মনটা খালি ছিল। এখন তার ভবিষ্যৎ কি হবে? সূর্য শহরের পুরনো বাড়ির পিছনে ধীরে ধীরে ডুবছিল। সন্ধ্যায় আকাশে একটি হালকা কমলা রং ছড়িয়ে দিচ্ছিল। দিনের গরম উষ্ণতা এখন হালকা বাতাসের জন্য জায়গা করে নিয়েছিল, যার মধ্যে বাজারের ধারে দোকান থেকে মশলার তীব্র গন্ধ আসছিল। আশা পরিচিত মাটির রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল। তার মন ভারাক্রান্ত ছিল। ভোজনালয় থেকে বের হওয়ার পর সে এখনও জানত না যে সে কোথায় যাবে, সামনে কি করবে। সে শুধু হাঁটতে থাকল, কোনো গন্তব্য ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া। তার মন খালি ছিল, পা কেবল অভ্যাস বসে চলছিল। এত বছর ধরে সে এই চাকরি ধরে রাখার চেষ্টা করেছিল। যদিও বেতন কম ছিল, যদিও সরলাদেবী কঠোর ছিলেন, সে তবুও সহ্য করেছিল, এই ভেবে যে অন্তত তার একটি আশ্রয় তো আছে। কিন্তু এখন তার কাছে কিছুই ছিল না। তাকে ভোজনালয় থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে হুমকি দেওয়া হয়েছে যে সে শহরের আর কোথাও চাকরি পাবে না। তার সামনের ভবিষ্যৎ সেই অন্ধকার রাস্তার মতো ঝাপসা হয়ে গিয়েছিল, যা তার কাছে এই সময় আসা রাস্তার ধারে একটি ছোট দোকানের সামনে থামল। একজন রোগা পাতলা সাদা চুলের বৃদ্ধ মহিলা তার পুরনো ঠেলাগাড়িতে ভাজা পাঁপড়ের টুকরি সাজাচ্ছিলেন। রাস্তার আলোর নিচে তার কুচকানো মুখটি দয়ালু লাগছিল। বৃদ্ধ মহিলা মাথা তুলে আশার উদাস চোখ দেখলেন। আশা, ও বেটি, এত চিন্তিত কেন দেখাচ্ছ? আশা চোখ পিটপিট করল। চমকে অনুভব করল যে ইনি কমলা আম্মা, একজন ফেরিওয়ালা যার কাছ থেকে সে প্রায়ই কাজ শেষে পাঁপড় কিনত। সে একটি ফ্যাকাশে হাসির সাথে ধীরে ধীরে মাথা নাড়ল। নমস্তে আম্মা। কমলা আম্মা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং তারপর শ্বাস ফেললেন। এত দুঃখী কেন দেখাচ্ছ বেটি? কোনো কথা আছে কি? আশা মাথা নিচু করল। সে বুঝতে পারল না যে কি উত্তর দেবে। সে অভিযোগ করতে চাইছিল না, কিন্তু সে তার চোখে ক্লান্তি এবং হতাশা লুকিয়েও রাখতে পারছিল না। বৃদ্ধ মহিলা এক মুহূর্তের জন্য চুপ রইলেন এবং তারপর চুপচাপ একটি মুচমুচে পাঁপড় নিলেন। সাবধানে সেটি মুড়ে আশাকে দিলেন। এটা নাও বেটি, খেয়ে নাও, শক্তি আসবে। আশা চমকে গেল, দ্রুত হাত সরিয়ে নিল। না মা, আমার কাছে টাকা নেই। আমি তোমাকে কখন বিক্রি করার কথা বললাম? কমলাম্মা স্নেহের সাথে হাসলেন এবং পাঁপড়টি আশার হাতে ধরিয়ে দিলেন। মনে করো আমি দিলাম, এতে লজ্জা পাওয়ার কি আছে? আশা তার হাতে পাঁপড়টি দেখল। তার গলায় একটি দলা অনুভব হল। তার চোখ ভরে এলো। সে ক্রমাগত পলক ফেলত যাতে অশ্রু না ঝরে। আজ সারা দিন তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, তাকে একজন অকেজো মানুষের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় কেবল একটি ছোট পাঁপড়ের সাথে এই বৃদ্ধ ফেরিওয়ালা তাকে আগেকার চেয়েও বেশি উষ্ণতা অনুভব করালেন। সে ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরল, মাথা নিচু করে ধীরে ধীরে বলল, ধন্যবাদ আম্মা। কমলা আম্মা তাকে এক মুহূর্ত দেখলেন এবং তারপর ধীরে ধীরে শ্বাস ফেললেন। আমি শুনেছি তোমাকে সরলা দেবী চাকরি থেকে বের করে দিয়েছেন। আশা মাথা নাড়ল। তার কটুতা লুকাতে পারল না। হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি আমাকে আর কোথাও চাকরি করতে দেবেন না। বৃদ্ধ মহিলা এক মুহূর্তের জন্য চুপ রইলেন এবং তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি জানো যে আমাকেও একবার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল? আশা আশ্চর্যের সাথে মাথা তুলল। আপনাকেও? হ্যাঁ, সেই বছর আমি একটি ধনী বাড়িতে কাজ করতাম, কিন্তু তারপর তারা মনে করল যে আমি খুব বুড়ো হয়ে গেছি আর তৎপর নই, তাই বের করে দিল। সেই সময় আমিও ভেবেছিলাম যে আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপর জানো কি, জিনিস সবসময় খারাপ থাকে না বেটি। আশা চুপচাপ শুনতে থাকল। তার হৃদয় কিছুটা হালকা হয়ে গেল। আপনি এটা কিভাবে পার করলেন? আমি বাজারে গেলাম এবং নিজে উপার্জন শুরু করলাম। প্রথমে খুব কঠিন ছিল, কিন্তু তারপর অভ্যেস হয়ে গেল। আমি অনুভব করলাম যে কখনো কখনো একটি জিনিস হারানোর ফলে অন্য একটি রাস্তা খুলে যায়। আশা ঠোঁট কামড়ে ধরল। তার হাত অজান্তেই পাঁপড়টিকে শক্ত করে ধরেছিল। কিন্তু আমি জানি না যে এখন কি করতে হবে। বৃদ্ধ মহিলা হাসলেন।
তার হাতে ধীরে ধীরে চাপ দিলেন। একজন ভালো মানুষ হওয়া কখনো ভুল হয় না। শুধু তুমি এখনো সঠিক মানুষের সাথে দেখা করনি। এই কথাটি একটি হাতুড়ির মতো আশার মনে আঘাত করল। সে সঠিক কাজ করেছিল। তার করা কাজের জন্য তার কোনো অনুশোচনা ছিল না। তাহলে ভয় কেন? আশা রাস্তার ধারে একটি পাথরের বেঞ্চে বসে পড়ল। চুপচাপ সেই পাঁপড়টি খেতে লাগল যা বৃদ্ধ মহিলা দিয়েছিলেন। তার পেটের ক্ষুধা ধীরে ধীরে শান্ত হল, কিন্তু তার মনে তখনও শত শত চিন্তা চলছিল। রাস্তার আলো ডামার রাস্তায় জলজল করছিল, যা আগের রাতের বৃষ্টির জলে তখনও ভেজা ছিল। কিছু পথচারী চলে গেল। কিছুজন ভারী ব্যাগ নিয়েছিল, কিছুজন হাঁটতে হাঁটতে কথা বলছিল। জীবন শুধু এভাবেই চলতে থাকে। কেউ একটি মেয়েকে নিয়ে মাথা ঘামাছিল না যে এইমাত্র তার চাকরি হারিয়েছে। আশা শ্বাস ছাড়ল। তার মুখ রাতের আকাশের দিকে তুলল, এবং তারপর এক মুহূর্তে কিছু তার চোখে পড়ল। দূর থেকে বিলাসবহুল গাড়ির একটি কানভায়ে ছোট শহরের রাস্তায় চুপচাপ দেখা গেল, চকচকে। কালো গাড়িগুলি ধীরে ধীরে চলছিল, হলুদ রাস্তার আলোর আভা প্রতিফলিত করছিল। আশেপাশের লোকেরাও মনোযোগ দিতে শুরু করল। কিছুজন থেমে দেখতে লাগল। কার গাড়ি এত জমকালো? মনে হচ্ছে সরলা দেবীর ভোজনালয়ের দিকে যাচ্ছে। আশা হতবাক হয়ে গেল। সে সোজা হয়ে বসল। তার চোখ সেই কানভাইকে দেখতে থাকল, যা ধীরে ধীরে পুরনো ভোজনালয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মনে হঠাৎ একটি অদ্ভুত অনুভূতি জাগল। সে জানত না যে সেই গাড়িগুলি কি করতে এসেছে, কিন্তু একটি অন্তর্দৃষ্টি তাকে বলল যে এটি একটি আকস্মিক উপস্থিতি ছিল না। আশা চোখ ছোট করে আরও স্পষ্টভাবে দেখতে চেষ্টা করল। টিমটিমানো রাস্তার আলোর নিচে বিলাসবহুল গাড়িগুলি থেকে চুপচাপ ছায়াগুলো বাইরে বেরিয়ে আসছিল। কিছু একটা ঘটতে চলেছে। সন্ধ্যা নেমে আসছিল। শহরের আকাশ গভীর বেগুনি রঙের হয়ে গিয়েছিল, যার মধ্যে সূর্যাস্তের শেষ লাল কমলা রেখাগুলি মিশেছিল। গলিতে আলো জ্বলে উঠেছিল। প্রতিটি ছোট খাবারের দোকান থেকে আকর্ষণীয় সুগন্ধ আসতে শুরু করেছিল, যা চারদিকে প্রতিধ্বনিত হওয়া কণ্ঠস্বরগুলির সাথে মিশে যাচ্ছিল। সরলা দেবীর ভোজনালয় প্রতিদিনের মতোই ভিড়ে ভরা ছিল। পুরনো কাঠের টেবিলগুলি লোকে পূর্ণ ছিল। বাসনপত্রের ঠুনঠুন শব্দ শোনা যাচ্ছিল, যা গ্রাহকদের কথোপকথনের সাথে মিশেছিল। সরলা দেবী কাউন্টারের পিছনে দ্রুত টাকা গুনছিলেন। তার মুখে স্বাভাবিকের চেয়েও বেশি খুশি ছিল। যদিও আশার বিষয়টি তাকে বিরক্ত করেছিল, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে এটি ভোজনালয়ের ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না। একটি দরিদ্র মেয়ে, কোনো আশ্রয় ছাড়া, চাকরি থেকে বরখাস্ত হয়েছে। সে কোথায় যেতে পারে? সে যতই অভিযোগ করুক না কেন, শেষ পর্যন্ত তাকে তার ভাগ্য মেনেই নিতে হবে। তিনি ধীরে ধীরে হাসলেন। হঠাৎ দূর থেকে একটি ধর গুমগুম শব্দ শোনা গেল, যা তার চিন্তাভাবনা ভেঙে দিল। ব্রুম ব্রুম। বিলাসবহুল গাড়ির শক্তিশালী ইঞ্জিনের শব্দ ছোট শহরের শান্ত পরিবেশে প্রতিধ্বনিত হল। ভোজনালয়ে কিছু গ্রাহক খাওয়া ছেড়ে রাস্তার দিকে তাকাতে শুরু করল। পাশের ফেরিওয়ালারাও মনোযোগ দিতে শুরু করল। দূর থেকে তীব্র হেডলাইটগুলি ধীরে ধীরে কাছে আসছিল, রাস্তায় শক্তিশালী আলোর রেখা ফেলছিল। কিছুক্ষণ পরে 5টি চকচকে কালো গাড়ি ধীরে ধীরে সরলা দেবীর ভোজনালয়ের সামনে এসে থামল। ভোজনালয়ে হঠাৎ একটি অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই হতভাগ হয়ে গেল। ছোট শহরে এমন বিলাসবহুল গাড়িতকায় কখনোই দেখা যায়নি। এখানকার মানুষ পুরনো মোটরসাইকেল, মালবাহী 3 চাকার গাড়ি বা বড়জোর কিছু মধ্যবিত্ত গাড়িতে অভ্যস্ত ছিল, কিন্তু এই 5টি কালো গাড়ি ছিল আলাদা। সেগুলি ছিল চকচকে, জমকালো, এবং এক এমন শক্তির আভাস দিচ্ছিল যাকে উপেক্ষা করা যেত না। কেউ জানত না যে কি হচ্ছে। ভোজনালয়ের ভেতরে সরলা দেবীও বাইরে কিনারায় আকৃষ্ট হলেন। তিনি দ্রুত টাকা কাউন্টারে রাখলেন এবং দরজার কাছে গেলেন। সেই অপরিচিত অতিথিদের দেখার চেষ্টা করলেন যারা গাড়ি থেকে নামতে চলেছিলেন। ভোজনালয়ে গ্রাহকরা ফিসফিস করতে শুরু করল, এরা কারা? হে ভগবান, এত জমকালো গাড়ি! নিশ্চয়ই ধনী লোক হবে। তারা এখানে কি করতে এসেছে? তারা কি সরলা দেবীর ভোজনালয়ে খেতে এসেছে? সরলা দেবী ধীরে ধীরে গলা পরিষ্কার করলেন। তার মনে একটি অদ্ভুত অনুভূতি, একটি অস্পষ্ট অস্থিরতা জন্ম নিতে শুরু করল। এই সময় প্রথম গাড়ির দরজা খুলল এবং একটি কালো স্যুটে একজন লোক বাইরে এলেন। তিনি লম্বা ছিলেন,
তার মুখ গম্ভীর ছিল এবং তার হাঁটার ভঙ্গি ছিল আত্মবিশ্বাসে ভরা। সঙ্গে সঙ্গে দ্বিতীয়, তৃতীয় এবং তারপর চতুর্থ গাড়ির দরজাগুলিও একে একে খুলল। পরিপাটি ছুটে থাকা পুরুষরা নেমে এলেন। তাদের চোখ ছিল তীক্ষ্ণ, তাদের হাঁটার ভঙ্গি ছিল স্থির। কেউ কিছু বলল না, কেউ কৌতূহলী পর্যটকদের মতো আশেপাশে তাকাল না। তারা শুধু ভোজনালয়ের সামনে একটি সারিতে দাঁড়িয়ে গেল, যেন তারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। পরিবেশ আরও ভারী হয়ে উঠল। সরলা দেবী অনুভব করলেন যে তার হৃদয় দ্রুত ধরফর করছে। তিনি কিছু খারাপ ঘটতে চলেছে এমন একটি আভাস পাচ্ছিলেন, কিন্তু তিনি তবুও শান্ত থাকার ভান করলেন। ভোজনালয়ের সামনে গিয়ে কৃত্রিম হাসির সাথে বললেন, আপনারা কাকে খুঁজছেন? যদি খাবার খেতে হয় তাহলে ভেতরে আসুন, আমার ভোজনালয়ে খুব সুস্বাদু খাবার তৈরি করে। কেউ উত্তর দিল না। স্যুট পরা পুরুষরা শুধু সেখানেই দাঁড়িয়ে রইল। তাদের মুখে কোনো ভাব পরিবর্তন হল না। যখন পঞ্চম গাড়ির দরজা খুলল, তখন সবকিছু সত্যি সত্যি পাল্টে গেল। একজন লোক নিচে নামলেন। তার চুল নুন মরিচের মতো ছিল, পরিপাটি করে আঁচড়ানো। তার স্যুটটি সূক্ষ্মভাবে সেলাই করা ছিল। প্রতিটি রেখা থেকে মর্যাদা এবং কর্তৃত্ব ঝরে পড়ছিল। পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, যেন চারপাশের বাতাসও তার আগমনে স্তব্ধ হয়ে গিয়েছিল। এবং তারপর যখন তিনি ভোজনালয়ের দিকে মুখ করলেন, তার ঠান্ডা দৃষ্টি সবার উপর পড়ল। সরলা দেবী হঠাৎ থেমে গেলেন। তিনি চোখ বড় করে ফেললেন। তার মুখ কঠোর হয়ে গেল। এ তো গতকালের সে বৃদ্ধ লোকটি, কিন্তু এখন তিনি একজন দরিদ্র করুণ বৃদ্ধ লোক ছিলেন না। এখন তিনি ছেঁড়া কাপড়ে ভোজনালয়ের কোণে কিছু মুদ্রা নিয়ে কোণঠাসা হয়ে থাকা লোকটি ছিলেন না। এখন তার সামনে একজন শক্তিশালী মানুষ দাঁড়িয়েছিলেন, যার ভঙ্গি ছিল স্থির, মুখ শান্ত ছিল, কিন্তু তার মধ্যে একটি অনস্বীকার্য কর্তৃত্ব লুকিয়েছিল। ইনি বিজয়জি ছিলেন। সরলা দেবীর মনে হল যেন তার পুরো শরীর জমে গেছে। হতে পারে না। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন তিনি সেই অযৌক্তিক চিন্তাটি দূর করতে চাইছিলেন যা এইমাত্র তার মনে এসেছিল। এটা কিভাবে সম্ভব? গতকালই কি তিনি একজন করুণ ভবঘ্রুহ ছিলেন না? তিনি আবার মনোযোগ দিয়ে দেখলেন, কিন্তু তার চোখের সামনেকার সত্যকে অস্বীকার করতে পারলেন না। তিনিই ছিলেন। শুধু পার্থক্য এই ছিল যে এখন তার মুখে একজন দরিদ্র মানুষের অসহায়তা ছিল না। এর পরিবর্তে তিনি তার সামনে একজন উচ্চ পদে থাকা মানুষের মতো দাঁড়িয়েছিলেন, যেন একজন আসল মালিক সব কিছু বিচার করছেন। শুধু সরলা দেবীই নন, ভোজনালয়ের অন্য লোকেরাও এত অবাক হয়েছিল যে একটি শব্দও বলতে পারল না। হে ভগবান, এ কি গতকালে সে বৃদ্ধ লোকটি? সে কি ভিক্ষুক ছিল না? সে এত জমকালো গাড়িতে কিভাবে এলো? ফিসফিসানি শুরু হলো, কিন্তু কেউ জোরে কথা বলার সাহস পেল না। পরিবেশ যেন ভারী হয়ে উঠল। কেউ জানত না যে কি হচ্ছে, কেউ বুঝতে পারল না যে একজন দরিদ্র বৃদ্ধ মানুষ হঠাৎ একজন শক্তিশালী ব্যক্তিত্বে কিভাবে পাল্টে গেলেন। সরলা দেবী গলা পরিষ্কার করলেন। তার হাত অজান্তেই তার কাপড় শক্ত করে ধরেছিল। তার মনে একটি আতঙ্কের অনুভূতি জাগতে শুরু করল। শেষ পর্যন্ত এইসব কি? ভোজনালয়ে বাতাস যেন থেমে গিয়েছিল। খাবার খাওয়া গ্রাহক থেকে শুরু করে কর্মচারী এবং এমনকি পথচারীরাও তাদের চোখের সামনেকার দৃশ্য দেখে অতবাক ছিল। 5টি বিলাসবহুল গাড়ি চুপচাপ ভোজনালয়ের দরজার সামনে দাঁড়িয়েছিল। রাস্তার আলোর আভা পুরোপুরি প্রতিফলিত করছিল। কালো স্যুট পরা পুরুষরা সোজা দাঁড়িয়েছিলেন। তাদের মুখ ছিল ঠান্ডা, যা একটি অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছিল। সবাই চোখ শেষ গাড়িটির দিকে স্থির ছিল, যেখান থেকে এইমাত্র একজন মধ্যবয়স্ক মানুষ বাইরে এসেছিলেন। নুন মরিচের মতো পরিপাটি করে আঁচড়ানো চুল, একটি দামি স্যুট, চকচকে চামড়ার জুতো, সবকিছুই একজন সফল ব্যবসায়ী, একজন শক্তিশালী এবং সম্মানিত ব্যক্তির রূপ দিচ্ছিল। কিন্তু যিনি সবাইকে সবচেয়ে বেশি চমকে দিয়েছিলেন, তিনি ছিলেন তার মুখ। এ তো গতকালে সেই বৃদ্ধ লোকটি, সেই জমকালো মানুষটি, সেই দরিদ্র ছেঁড়া কাপড় পরা বৃদ্ধ লোকটি ছিলেন, যাকে সরলাদেবী কিছুক্ষণ আগে ভোজনালয় থেকে বের করে দিয়েছিলেন। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। হে ভগবান! পাশে দাঁড়ানো একজন মহিলা ফিসফিস করে বললেন, এই গতকালের সেই বৃদ্ধ লোকটি, তাই না? হ্যাঁ, তিনি। কিন্তু কিভাবে? এটা কি হচ্ছে? ফিসফিসানি আরও তীব্র হয়ে উঠল।
এই ছোট শহর যেখানে প্রতিটি ছোট ঘটনা বহুদিন ধরে আলোচনার বিষয় হয়ে ওঠে, এখন বিজয়জির অপ্রত্যাশিত আগমনে যেন ফেটে পড়ল। কেউ বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সরলা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার দুহাত কাউন্টারকে শক্ত করে ধরেছিল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। তার পুরো শরীর যেন জমে গিয়েছিল। তিনি এই মুখটি দেখেছিলেন, সেই চোখ, সেই গড়ন, কোনো ভুল হতে পারে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার গতকালের সেই দরিদ্র বৃদ্ধ লোকটির করুণ রূপটি স্পষ্ট মনে ছিল। তার রোগা পাতলা হাত, যার কাছে শুধু কিছু মুদ্রা ছিল, যাকে তিনি সম্মান দেননি, এমনকি তার খাবারের প্লেটটিও টেবিলের ওপর ফেলে দিয়েছিলেন। সব কিছু তার ভালো মনে ছিল। কিন্তু এখন তিনি তার সামনে একজন শক্তিশালী, সম্মানিত মানুষ হিসাবে দাঁড়িয়েছিলেন। তার মনে ভয়ের অনুভূতি জাগল। না, এটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তিনি গলা পরিষ্কার করার চেষ্টা করলেন, তার শ্বাস নিয়ন্ত্রণ করলেন এবং তারপর দ্রুত একটি কৃত্রিম হাসি তৈরি করলেন। আপনি কে? তার কণ্ঠে কিছুটা কাঁপুনি ছিল। বিজয়জি ধীরে ধীরে ভোজনালয়ের দরজার সামনে এলেন। তার তীব্র দৃষ্টি একে একে সবার ওপর পড়ল। কেউ কিছু বলার সাহস পেল না। পরিবেশ এত শান্ত ছিল যে ভোজনালয় কিছু গ্রাহক চুপচাপ তাদের চামচ টেবিলে রেখে দিলেন। কেউ খাওয়া চালিয়ে গেল না। পুরো শহর যেন দম বন্ধ করেছিল। তারপর বিজয়জি ধীরে ধীরে কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে বললেন, আপনি কি আমাকে চিনতে পারেননি? এই কথাগুলি একটি ধারালো ছুরির মতো সরলা দেবীর মনে বিঁধল। তিনি চমকে গেলেন। তিনিই ছিলেন সেই বৃদ্ধ লোকটি যাকে তিনি নির্মমভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। তার পুরো শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কিন্তু তিনি এই মুহূর্তে নিজের মেজাজ হারাতে পারতেন না। তিনি দ্রুত তার কণ্ঠস্বর পরিবর্তন করলেন, বন্ধুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করলেন। ও হ্যাঁ, হয়তো গতকাল আমি ঠিকমতো দেখিনি। তিনি এমন অভিনয় করছিলেন যেন মনে করার চেষ্টা করছেন, যেন এটি কেবল একটি ছোট ভুল ছিল। কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করল না। সবার চোখ তার ওপর স্থির ছিল। শহরের লোকেরা তাদের চোখ দিয়ে দেখেছিল যে তিনি গতকাল সেই দরিদ্র বৃদ্ধ লোকটির সাথে কেমন ব্যবহার করেছিলেন, এবং এখন তিনি এমন ভান করতে পারতেন না যেন কিছুই হয়নি। সরলা দেবী ঘাবড়ে যেতে শুরু করলেন। না, তিনি এই পরিস্থিতিকে আর বাড়তে দিতে পারতেন না। তিনি যেই হন না কেন, তিনি এখনও ভোজনালয়ের মালকিন ছিলেন, এখনও এই এলাকার একজন পরিচিত মুখ। তাকে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণ করতে হবে। তিনি দ্রুত বললেন। তার হাসি ছিল কৃত্রিম। ও, ভেতরে আসুন, আমি আপনার জন্য একটি সুস্বাদু খাবার তৈরি করব। এটিকে ক্ষমা হিসাবে মনে করবেন। তিনি একটি সভ্য রূপ তৈরি করার চেষ্টা করলেন। আশা করছিলেন যে যদি তিনি এখন তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে হয়তো তিনি পুরনো কথা ভুলে যাবেন। কিন্তু বিজয়জি নড়লেন না। তিনি শুধু সেখানেই দাঁড়িয়ে রইলেন, চুপচাপ তাকে ঠান্ডা চোখে দেখতে থাকলেন। তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি এখানে খেতে আসিনি। শুধু একটি বাক্য, এবং ভোজনালয়ে বাতাস যেন জমে গেল। সরলা দেবীর মনে হল যেন তার হৃদয়ে একটি খাদে পড়ে গেল। খেতে আসেননি? তাহলে তিনি এখানে কি করতে এসেছেন? সবাই অবাক ছিল। ফিসফিসানি আবার শুরু হল। তাহলে তিনি এখানে কি করতে এসেছেন? কিছু গুরুতর ঘটতে চলেছে কি? সরলা দেবীকে খুব ভয় লাগছে। সরলা দেবী স্থির দাঁড়িয়েছিলেন, দ্রুত চিন্তা করার চেষ্টা করছিলেন। তিনি জানতেন না যে বিজয়জি কে, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। একজন লোক যিনি এত ধনী যে বিলাসবহুল গাড়িতে ঘুরতে পারেন, যার ব্যক্তিগত দেহরক্ষী আছে, তিনি নিশ্চিতভাবেই একজন সাধারণ গৃহহীন ব্যক্তি হতে পারেন না। তাহলে গতকাল তিনি তার ভোজনালয়ে কেন ছিলেন? একজন দরিদ্রের মতো ছেঁড়া কাপড় পরে? কি তিনি ইচ্ছাকৃতভাবে তাকে পরীক্ষা করেছিলেন? তিনি তার মুঠি শক্ত করলেন। তার মনে হলো যেন তার পুরো শরীর ভয়ে কাঁপছে। তিনি কি কোনো ভয়ানক ভুল করে ফেলেছিলেন?
ভোজনালয়ের ভেতরে পরিবেশ হঠাৎ শ্বাসরুদ্ধকর এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। সবার চোখ বিজয়জির ওপর স্থির ছিল। এই শক্তিশালী মানুষটির পরবর্তী শব্দের জন্য অপেক্ষা করছিল। সরলা দেবী মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার মুখে রক্তের এক ফোঁটাও ছিল না। তার হাত কাউন্টারের কিনারা শক্ত করে ধরেছিল, কিন্তু তিনি তার মনে জাগা আতঙ্ক থামাতে পারছিলেন না। সবকিছু এই মুহূর্তে ভেঙে পড়তে পারত। বিজয়জি ভোজনালয়ের চারদিকে তার দৃষ্টি ঘোরালেন, ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো ছাড়াই। পরিবেশ এত শান্ত ছিল যে সবার শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কেউ কিছু বলার সাহস পেল না, কেউ নড়ার সাহস পেল না। সবাই অপেক্ষা করছিল যে তিনি কি বলতে চলেছেন। তারপর একটি গভীর এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বিজয়জি কথা বলা শুরু করলেন। গতকাল আমি এই ভোজনালয়ে এসেছিলাম। সবাই দমভঙ্গ করল, কিন্তু এই রূপে নয়। ফিসফিসানি শুরু হলো। আমি এখানে একজন দরিদ্র মানুষ হিসেবে এসেছিলাম, যার হাতে কিছু মুদ্রা ছিল, এবং আমাকে এই মালকিন এমন একজন মানুষের মতো তাড়িয়ে দিয়েছিলেন যার সাথে ভালো ব্যবহার করারও প্রয়োজন মনে করা হয়নি। একটি ধাক্কার ঢেউ পুরো ভোজনালয়ে ছড়িয়ে পড়ল। শহরের লোকেরা হতবাক ছিল। সবার ভালো মনে ছিল যে আগের সন্ধ্যায় সরলা দেবী কীভাবে বিজয়জির প্লেটটি ফেলে দিয়েছিলেন এবং তাকে ভোজনালয় থেকে বের করে দিয়েছিলেন, অপমানজনক, কঠোর, কোনো দয়া ছাড়া। আর এখন সেই বৃদ্ধ লোকটি তাদের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন তিনি একজন দরিদ্র মানুষ ছিলেন না। সরলা দেবী চুপ করে দাঁড়িয়েছিলেন, তার কপালে ঘাম জমে গিয়েছিল। আমি তিনি কোনো অজুহাত খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু সেই শব্দগুলি তার মুখ থেকে বের হল না, কারণ তিনি নিজেও জানতেন যে তিনি যা করেছিলেন তার কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। হে ভগবান, তাহলে সরলা দেবী তার সাথে এমন ব্যবহার করেছিলেন? কি নির্মম! যদি তিনি তার আসল পরিচয় না জানতেন, তাহলে কি তিনি আরও অনেকের সাথে এমন করতেন না? আমি সেদিন দেখেছিলাম, তিনি শুধু তাকে তাড়িয়ে দেননি, খাবারও টেবিলের উপর ফেলে দিয়েছিলেন। সরলা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠস্বর আরও তীব্র হতে থাকল। শুধু বিজয়জিই নয়, ভোজনালয়ের একজন লোক হঠাৎ বলে উঠল, আমাকেও ইনি ঠকিয়েছেন। সবাই ঘুরে তাকালো। লোকটি দাঁড়িয়েছিল, তার চোখে ছিল রাগ। আমি এই ভোজনালয়ে কাজ করতাম, কিন্তু ইনি সবভাবে আমার বেতন কাটার চেষ্টা করতেন। কখনো বলতেন যে আমি বাটি ভেঙে দিয়েছি, কখনো বলতেন যে গ্রাহকরা অভিযোগ করছে, কিন্তু আসলে এমন কিছুই ছিল না। আমার সাথেও? পাশে দাঁড়ানো একজন মহিলা বললেন, আমি সরলা দেবীর ভোজনালয়কে সবজি বিক্রি করতাম, কিন্তু তিনি সবসময় দাম কমানোর জন্য চাপ দিতেন, বলতেন যে যদি আমি সস্তায় বিক্রি না করি তাহলে তিনি কিনবেন না। অভিযোগের ঝর্ণা শুরু হলো। পরিবেশ ফেটে পড়ল। লোকেরা সরলা দেবীর আসল চেহারা বুঝতে পারল। এমন একজন মহিলা যিনি টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, যিনি কর্মচারীদের শোষণ করতে, দরিদ্রদের কাছ থেকে সস্তায় জিনিস কিনতে এবং যাদের কিছু নেই তাদের সাথে ভালো ব্যবহার করতে প্রস্তুত ছিলেন। সরলা দেবী হতভাগ দাঁড়িয়েছিলেন। সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। বিজয়জি অভিযোগগুলি থামালেন না। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন, শান্তভাবে সবাইকে তাদের কথা বলতে শুনছিলেন। তারপর যখন পরিবেশ যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে উঠল, তখন তিনি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন এবং একটি চামড়ার ব্রিফকেস টেবিলের উপর রাখলেন। তালা খোলার শব্দটি ছিল ধীর, কিন্তু পুরো ভোজনালয়কে চুপ করানোর জন্য যথেষ্ট। ভেতরে ছিল মোটা মোটা ফাইলের একটি বান্ডিল। তিনি একটি ফাইল বের করলেন এবং সেটি সরলা দেবীর সামনে রেখে গভীর কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এটি সেই লোকদের তালিকা যারা তোমার জন্য কাজ করেছে, কিন্তু তুমি তাদের ওপর জোর খাটিয়েছ, তাদের শোষণ করেছ, কম বেতন দিয়েছ এবং এমনকি কোনো সঠিক কারণ ছাড়াই বের করে দিয়েছ। সরলা দেবীর চোখ বড় বড় হয়ে গেল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাঁপছিলেন। তার কণ্ঠস্বর জড়িয়ে গেল, তুমি এসব কোথায় পেলে? আমার নিজের পদ্ধতি আছে। বিজয়জি ঠোঁট বাঁকালেন। সরলা দেবী কেঁপে উঠলেন। তিনি অস্বীকার করতে পারছিলেন না। তিনি যা কিছু করেছিলেন তার সমস্ত প্রমাণ তার সামনে ছিল। লোকেরা সেই নথিগুলি দেখে হতবাক হয়ে গেল। এ আমার পুরনো চুক্তি। একজন লোক আশ্চর্যের সাথে কাগজের দিকে ইঙ্গিত করে বললেন, আপনি এটা কিভাবে পেলেন? বিজয়জি উত্তর দিলেন না। তিনি শুধু সরলা দেবীর দিকে তাকালেন। তার চোখে ছিল কর্তৃত্ব। তারপর একটি গভীর কিন্তু সমানভাবে তীক্ষ্ণ কণ্ঠে তিনি বললেন, এখন তোমাকে এর মূল্য দিতে হবে। এই কথাগুলি পরিষ্কার এবং চূড়ান্ততা থেকে প্রতিধ্বনিত হল। সবাই দম বন্ধ করল। সরলা দেবী মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার জীবনে প্রথমবারের মতো
তিনি জানতে পারলেন যে আসল ভয় কি হয়। ছোট চায়ের দোকানের দরজা খোলার সাথে সাথে বাতাসের ঘণ্টাটি ধীরে ধীরে বেজে উঠল। দোকানের ভেতরে পরিবেশ শান্ত ছিল, যা সরলা দেবীর ভোজনালয়ে হওয়া হট্টগোলের সম্পূর্ণ বিপরীত। আশা ভেতরে এলো। তার পদক্ষেপগুলি কিছুটা ইতস্তত করছিল। সে এখনও যা ঘটেছিল তা পুরোপুরি মেনে নিতে পারছিল না। একদিন আগে সে চাকরি হারানো একটি মেয়ে ছিল, রাস্তায় দাঁড়িয়ে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল, এবং আজ তাকে বিজয়জির মতো একজন শক্তিশালী ব্যক্তি এখানে ডেকেছেন, বলছেন যে তিনি তাকে সাহায্য করতে চান। আশা ধীরে ধীরে এগিয়ে গেল এবং বিজয়জির সামনে একটি চেয়ার টেনে বসল। লোকটি এখনও শান্ত ছিল, এক হাতে তার সামনে রাখা গরম চায়ে ধীরে ধীরে নাড়াচ্ছিলেন, যেন তার কোনো তাড়াহুড়ো নেই। কয়েক সেকেন্ডের নীরবতার পর বিজয়জি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে সাহায্য করতে চাই আশা। এই সাধারণ বাক্যটি এত প্রভাবশালী ছিল যে আশাকে মাথা তুলে তার দিকে তাকাতে হল। সে বুঝতে পারল না যে কি প্রতিক্রিয়া দেবে। ছোটবেলা থেকেই তার জীবনের বোঝা নিজেই বহন করার অভ্যাস ছিল, কারোর উপর নির্ভর করার নয়। গতকাল যখন সরলা দেবী তাকে ভোজনালয় থেকে বের করে দিয়েছিলেন, তখনই সে মনে মনে স্থির করে নিয়েছিল যে তাকে নিজেই একটি নতুন পথ খুঁজে নিতে হবে, তা যতই কঠিন হোক না কেন। কিন্তু এখন তার সামনে একটি সুযোগ ছিল, এমন একটি সুযোগ যা সে কখনো ভাবার সাহসও করেনি। শুধুমাত্র আমাকে কেন? আশা ধীরে ধীরে জিজ্ঞাসা করল। তার কণ্ঠে ছিল কিছুটা বিভ্রান্তি। কারণ তুমি এর যোগ্য। বিজয়জি কোনো দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। এই উত্তর শুনে আশা অবাক হয়ে গেল। সে এর যোগ্য? সে তো শুধু একজন সাধারণ ওয়েট্রেস ছিল, যার মধ্যে কোনো বিশেষত্ব ছিল না। সে তো নিজের চাকরিও বাঁচাতে পারেনি। তাহলে বিজয়জির মতো একজন ব্যক্তি তাকে সাহায্য করতে চাইছেন কেন? আমি তোমাকে গতকাল থেকে দেখেছি। তোমার মধ্যে এমন একটা জিনিস আছে যা সবার মধ্যে থাকে না, সেটা হলো দয়া। আশা ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরল। দয়া? শুধু এই কারণে যে সে তাকে একবেলার খাবার দিয়েছিল? তার মনে হয়নি যে এটি তার জীবন বদলানোর জন্য যথেষ্ট ছিল। সে তার কণ্ঠস্বর নিচু করল। কিন্তু আমি তো শুধু একজন সাধারণ মেয়ে। আমার মধ্যে কোনো বিশেষ প্রতিভা নেই। আমি এই কাজ সম্পর্কে কিছুই জানি না। বিজয়জি হাসলেন, একটি মৃদু কিন্তু গভীর হাসি। তুমি কি জানো, এই পৃথিবীতে অনেক চালাক প্রতিভাবান লোক আছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটির অভাব থাকে? আশা তার দিকে তাকালো, তার এগিয়ে বলার জন্য অপেক্ষা করতে থাকল। সেটা হলো মানবতা। সে ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। বিজয়জি তাকে দেখলেন। তার চোখ যেন তার চিন্তাভাবনাগুলি পড়ছিল। জ্ঞান শেখা যেতে পারে, অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে, কিন্তু দয়া তা সবার মধ্যে থাকে না। এই কথাগুলি আশার হৃদয় স্পর্শ করল। সে কখনো ভেবেছিল যে সে খুব সাধারণ, যে এই পৃথিবীটা খুব বড় এবং তার মতো মানুষরা কোনো বড় কাজ করতে পারে না। কিন্তু বিজয়জির কথাগুলি তাকে আবার ভাবতে বাধ্য করল। দয়া কি সত্যি এত গুরুত্বপূর্ণ? সে কি কিছু অর্থপূর্ণ কাজ করতে পারে? বিজয়জি ধীরে ধীরে তার ব্রিফকেস থেকে একটি ফাইল বের করলেন। তিনি সেটি টেবিলের উপর রাখলেন এবং আশার দিকে এগিয়ে দিলেন। এটি সেই কাজ যেটা আমি তোমাকে দিতে চাই। আশা নিচু দেখল। সে ফাইলের কভারে মোটা হরফে লেখা দেখল, দুস্থ মানুষের সাহায্য করার জন্য সংগঠন, কমিউনিটি প্রোগ্রাম। সে উপরে তাকালো। তার চোখে ছিল প্রশ্ন। এই সংগঠন কি? এটি সেই লোকদের সাহায্য করার জায়গা যেমন তুমি আমাকে সাহায্য করেছিলে। উত্তর দিলেন, দরিদ্র মানুষ, সেই সব লোক যাদের সমাজ ভুলে গেছে। আশা ফাইলটি খুলল এবং একে একে পাতা উল্টাল। সবকিছু স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছিল। লক্ষ্য, পরিকল্পনা, দাতব্য কার্যক্রম, কর্মসংস্থান সহায়তা কর্মসূচি, অনাথ শিশুদের সাহায্য, সবকিছুই বাস্তবসম্মত এবং অর্থপূর্ণ ছিল। কিন্তু যা আশাকে সবচেয়ে বেশি চমকে দিল তা ছিল প্রথম পাতায় লেখা শেষ লাইনটি, প্রকল্প ব্যবস্থাপক আশা। সে দ্রুত মাথা তুলল। আমি এখানে কি করব? বিজয়জি তাকে দেখলেন। তার চোখ শান্ত কিন্তু দৃঢ় ছিল। তুমি এই প্রোগ্রামের ব্যবস্থাপক হবে। আশার চোখ বড় বড় হয়ে গেল। আমি পারব না। কেন নয়? বিজয়জি গুরুত্বের সাথে জিজ্ঞাসা করলেন। আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি কখনো এত বড় কাজ করিনি। জন্মগতভাবে কেউ অভিজ্ঞ হয় না, বিজয়জি বললেন। তুমি ধীরে ধীরে শিখে যাবে। আমি তোমাকে সাহায্য করব। আশার মনে হল যেন তার মাথা ঘুরছে।
এটি একটি খুব বড় সুযোগ ছিল। তার জীবন সম্পর্কে সে যা কিছু ভেবেছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। সে সবসময় ভাবত যে সে শুধু একজন ওয়েট্রেস থাকবে, ছোটখাটো কাজ করবে, একটি সাধারণ জীবন কাটাবে। কিন্তু এখন একটি নতুন পথ তার সামনে খুলে গিয়েছিল। প্রশ্ন ছিল, সেই পথে চলার সাহস কি তার ছিল? আশা তার সামনে রাখা ফাইলটির দিকে তাকাল। মনে শত শত চিন্তা চলছিল। তার কি হ্যাঁ বোনা উচিত? আশা তখনও বিভ্রান্ত চিন্তায় ডুবেছিল যখন সে ছোট চায়ের দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। বিজয়জির কথাগুলি তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি বাক্য তাকে অস্থির করে তুলছিল। সে কখনো ভাবেনি যে তার জীবনে এত বড় পরিবর্তন আসবে। এমন একটি ভালো সুযোগ যে তার মনে হয়েছিল সে এর যোগ্য নয়। সে অজান্তেই হাঁটতে থাকল যতক্ষণ না বিজয়জির গভীর কণ্ঠস্বর তাকে বাস্তবে ফিরিয়ে আনল। আমার সাথে চলো, এমন একটি জায়গা আছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই। আশা ধীরে ধীরে ওপরে তাকাল। তার দৃঢ় চোখ দেখল। সে জানত না যে তিনি কি করতে চলেছেন, কিন্তু কোনোভাবে সে অস্বীকার করতে পারল না। সন্ধ্যা হয়ে গিয়েছিল। গাড়ি শহরের কেন্দ্র থেকে বেরিয়ে বড় রাস্তায় চলতে শুরু করল। আশা পিছনের সিটে বসেছিল, জানালা দিয়ে বাইরের দৃশ্য গভীর চোখে দেখছিল। সে বিজয়জিকে জিজ্ঞাসা করল না যে তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সম্ভবত কারণ সে জানত যে যদি সে জিজ্ঞাসা করতেও তিনি সম্ভবত সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না। কিছুক্ষণ পরে গাড়িটি একটি উঁচু ভবনের সামনে থেমে গেল। আশা হতবাক হয়ে গেল। এটি তার মতো মানুষের জন্য জায়গা ছিল না। সূর্যাস্তের আলোতে চকচকে কাঁচের জানালা, ধাতব বড় গেট, উর্দি পড়া নিরাপত্তারক্ষী দরজায় দাঁড়িয়ে। এখানকার সবকিছুই এমন একটি আভিজাত্য এবং বিলাসিতার অনুভূতি দিচ্ছিল যার সে কখনো স্বপ্নেও দেখেনি। গাড়ি থেকে নামো, বিজয়জির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আশা ইতস্তত করল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কিন্তু তবুও সে গাড়ি থেকে নেমে বিজয়জির পিছনে হাঁটতে লাগল। ভবনের ভেতরে জমকালো পরিবেশ আশাকে আরও বেশি অবাক করে দিল। এটি সেই পুরানো ভাড়াঘরের মতো ছিল না যেখানে সে থাকত। এখানকার প্রতিটি বিবরণ সূক্ষ্মভাবে নকশা করা হয়েছিল। চকচকে মার্বেলের মেঝে থেকে শুরু করে দেয়ালে লাগানো শৈল্পিক পেন্টিং এবং সর্বত্র ছড়িয়ে পড়া উষ্ণ হলুদ আলো পর্যন্ত। তার মনে হল সে হারিয়ে গেছে। সে এই পৃথিবীর ছিল না। তাহলে বিজয়জি তাকে এখানে কেন এনেছিলেন? লিফট সবচেয়ে ওপরের তলা থামল। দরজা খুলল। বিজয়জি বাইরে এলেন এবং তাকে পিছনে আসার ইশারা করলেন। যখন তিনি তার সামনের অ্যাপার্টমেন্টের দরজা খুললেন, আশা পুরোপুরি হতবাক হয়ে গেল। অ্যাপার্টমেন্টটি বিশাল এবং বাতাস ভর্তি ছিল, যেখানে কাঁচের জানালা দিয়ে পুরো শহরের দৃশ্য দেখা যেত। ঘরের আসবাবপত্র সব দামি ছিল। প্রতিটি সোফা নরম চামড়া দিয়ে ঢাকা, প্রতিটি বুকশেলফ মূল্যবান বইয়ে ভরা। চকচকে ঝাড়লণ্ঠন কাঠের মেঝেতে জ্বলজ্বল করছিল, যা একটি আরামদায়ক এবং জমকালো পরিবেশ তৈরি করছিল। আশা স্থির দাঁড়িয়ে রইল, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আপনি আমাকে এখানে কেন এনেছেন? সে তোতা পাখির মতো বলতে লাগল। কারণ এটি সেই জায়গা যেখানে তুমি থাকবে। বিজয়জির কথাগুলি ধীর কিন্তু প্রভাবশালী ছিল। আশার চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। না, না, হতে পারে না। সে দ্রুত মাথা নাড়ল। আমি এটা নিতে পারি না। বিজয়জি তাকে দেখলেন। তার চোখ বরাবরের মতোই শান্ত ছিল। কেন নয়? কারণ সে থেমে গেল। কারণ আমি এর যোগ্য নই। তার কাছে কখনো কিছু ছিল না। সে কষ্টে জীবন কাটানোর অভ্যস্ত ছিল। ছোট ভাড়া ঘরে সাধারণ খাবার খাওয়ার। সে কল্পনা করতে পারছিল না যে সে এমন জমকালো জায়গায় থাকবে। সে কারোর কাছে ঋণী হতে চাইছিল না, কারোর ওপর নির্ভর করতে চাইছিল না। কিন্তু বিজয়জি ধৈর্য ধরে তাকে দেখতে থাকলেন। তার কণ্ঠস্বর গভীর কিন্তু দৃঢ় ছিল। তুমি কি জানো যে একজন মানুষকে কি যোগ্য করে তোলে? আশা চুপ রইল। এই কারণে নয় যে তারা ধনী, এই কারণে নয় যে তারা চালাক বা প্রতিভাবান। বিজয়জি আরও কাছে এলেন। তার কণ্ঠস্বর আরও নরম হয়ে গেল। তুমি কারোর কাছে ভিক্ষা চাইছ না। তুমি এটি আকাশ থেকে পড়া উপহার হিসেবে পাচ্ছ না। তুমি অনেক আগে থেকেই এর যোগ্য ছিলে। আশার মনে হলো যেন তার হৃদয় কেঁপে উঠল। তার সেই কঠিন বছরগুলি মনে পড়ল। সেই দিনগুলি মনে পড়ল যখন তাকে খাবারের জন্য টাকা না থাকায় ক্ষুধার্ত থাকতে হতো।
তার ছোট ভাড়া ঘরে কাটানো সেই ঠান্ডা রাতগুলি মনে পড়ল, যখন সে নিজেকে জিজ্ঞাসা করত যে সে কি সবসময় এভাবেই বাঁচতে পারবে। সরলা দেবীর দ্বারা ভোজনালয় থেকে বের হয়ে দেওয়ার অনুভূতি মনে পড়ল। তার সাথে এমন ব্যবহার করা হয়েছিল যেন তার কোনো মূল্যই নেই। আর এখন কেউ তাকে বলছিল যে সে একটি ভালো জীবনের দাবিদার। সে কি সত্যিই এটা বিশ্বাস করতে পারত? বিজয়জি ধীরে ধীরে একটি চাবি টেবিলের ওপর রাখলেন। আমি তোমাকে জোর করব না। যদি তুমি সত্যিই চাও তাহলে তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো, কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তুমি আরও অনেক কিছু করতে পারো, যদি তুমি বিশ্বাস করো যে তুমি একটি ভালো ভবিষ্যতের যোগ্য, তাহলে এই বাড়িটি তোমার। আশা কিছু বলতে পারল না। সে শুধু সেখানেই দাঁড়িয়ে রইল, সেই চাবিটিকে টেবিলের ওপর দেখতে থাকল। তার সামনে একটি নতুন জীবনের দরজা খুলতে দেখল। ভোজনালয়ের ভেতরে পরিবেশ ভারী এবং উত্তেজনাপূর্ণ ছিল। সরলা দেবী কাউন্টারের পিছনে বিষণ্ণভাবে বসেছিলেন। তার চোখে ছিল রাগের রেখা। গত কয়েকদিন ধরে তার ভোজনালয় খালি পড়েছিল। এখন আর আগের মতো ভিড় ছিল না। এখন সেই খাবারের প্রশংসা হতো না যা নিয়ে তিনি কখনো গর্ব করতেন। সবকিছু সেই ভাগ্যহত রাতের কারণে হয়েছিল, যখন বিজয়জি পুরো শহরের সামনে তার আসল চেহারা উন্মোচন করে দিয়েছিলেন। এখন যখনই তিনি বাইরে যেতেন, তার পিছনে ফিসফিসানি শুনতে পেতেন, অবজ্ঞা এবং দূরত্বের দৃষ্টি। এখন আর কেউ তাকে বিশ্বাস করত না। তিনি সবকিছু হারিয়েছিলেন, আর কারণ ছিল কেবল একজন, আশা। তার মুঠি এত শক্ত হয়ে গেছিল যে তার আঙুলের গাঁট সাদা হয়ে গেছিল। ওই মেয়েটি কি এর যোগ্য? তিনি দাঁত কিড়মিড় করলেন। রাগে তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তিনি এটা মেনে নিতে পারছিলেন না। একজন দরিদ্র অনাথ মেয়ে, যার কোনো আশ্রয় নেই, তাকে বিজয়জির মতো একজন শক্তিশালী ব্যক্তি সাহায্য করছেন। আর তিনি এত বছর ধরে এই ভোজনালয় তৈরি করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু মাত্র এক রাতে সবকিছু নষ্ট হয়ে গেল। কিছু একটা ভেঙে গেছিল। না, তিনি চুপ করে বসে থাকবেন না। তিনি সেই মেয়েটিকে এত সহজে তার জীবন বদলাতে দেবেন না যেমন তিনি ভাবেন। তার মনে রাগ আর ঈর্ষা আর বাড়তে থাকলই। হঠাৎ পিছন থেকে একটি গভীর কণ্ঠস্বর এলো। আপনি খুব খুশি দেখাচ্ছেন না মালকিন? সরলা দেবী চমকে পিছন ফিরলেন। একজন মধ্যবয়স্ক লোক, ছোটখাটো, পরিপাটি কাপড়, কিন্তু চোখে ছিল ধূর্ততা। তিনি তাকে চিনতেন। তিনি একসময় তার মহাজন ছিলেন, এলাকার একজন সন্দেহজনক ব্যবসায়ী। তুমি এখানে কি করছ? সরলা দেবী ভ্রু কুঁচকালেন। তার কণ্ঠে ছিল অসন্তোষ। লোকটি ধীরে ধীরে হাসল। তার সামনে একটি চেয়ার টেনে বসল। আমি শুনেছি যে আপনার ভোজনালয় আজকাল ভালো চলছে না। সরলা দেবী একটি ঠান্ডা শ্বাস ফেললেন, উত্তর দিলেন না। হবারই ছিল। একজন কুখ্যাত নির্মম মালকিনের জায়গায় কে খেতে চাইবে? এই কথাটি আগুনে ঘি ঢালার মতো ছিল। সরলা দেবী জোরে টেবিলের উপর হাত মারলেন। তুমি এখানে শুধু আমাকে অপমান করতে এসেছ? লোকটি কাঁধ ঝাঁকাল। পুরোপুরি নয়, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। সরলা দেবী থেমে গেলেন। তার কড়া চোখ সামনে বসা লোকটির উপর পড়ল। তোমার কি মানে? আপনি চান যে সেই মেয়েটি দুঃখী হোক, তাই না? লোকটি ফ্যাকাশে হাসি হাসল। তার চোখে একটি পরিকল্পনার ঝলক ছিল। আমার কাছে একটি উপায় আছে, কিন্তু অবশ্যই আপনাকেও কিছুটা সততা দেখাতে হবে। সরলা দেবী চুপ হয়ে গেলেন। তিনি দ্বিধায় ছিলেন। গত কয়েকদিনে তিনি সবকিছু হারিয়েছিলেন, শুধু ভোজনালয়ই নয়, বরং সেই গর্ব যা তিনি এত বছর ধরে গড়ে তুলেছিলেন। এখন শুধু আশাই লাভবান হচ্ছিল। যদি তিনি চুপ থাকেন, তাহলে সেই মেয়েটি সবকিছু পেয়ে যাবে এবং তিনি ভুলে যাবেন। একজন পরাজিত মানুষ হিসেবে বিবেচিত হবেন। তিনি এটা মেনে নেবেন না। তার ঠোঁট শক্ত হয়ে গেল। তুমি কি করতে চলেছ? তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। লোকটি হাসল, যেন সে আগে থেকেই জানত যে তিনি রাজি হবেন। সে তার ফোন বের করল এবং সরলা দেবীকে একটি অনলাইন নিবন্ধ দেখাল। চাঞ্চল্যকর বড় শিরোনামগুলি তার চোখে পড়ল। সেন্ট্রাল অফিস আসার সত্ত্ব কেবল একজন গোল্ড ডিগার। সরলা দেবী হতভাগ হয়ে গেলেন। এটা কি? লোকটি শান্তভাবে এক চুমুক চা খেল। আপনি কি মনে করেন, যদি লোকেরা এটা বিশ্বাস করতে শুরু করে যে সেই মেয়েটি শুধু বিজয়জির সুযোগ নিয়ে তার জীবন বদলাতে চায়? যদি লোকেরা এটা বিশ্বাস করতে শুরু করে যে সে দয়ালু হওয়ার, করুণ হওয়ার ভান করেছিল, যাতে এখন সে অন্যের টাকায় ফুর্তি করতে পারে? সরলা দেবী গলা পরিষ্কার করলেন। একটি কালো চিন্তা তার মনে তৈরি হতে লাগল, কিন্তু এটাকে বিশ্বাস করবে তিনি তখনও কিছুটা ইতস্তত করছিলেন। লোকটি হাসল।
এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া জিনিস হল গুজব, বিশেষ করে যখন তা মানুষের ঈর্ষাকে আঘাত করে। সে তাকে দেখল, তার চোখ ছিল ধূর্ত। আপনাকে শুধু মাথা নাড়াতে হবে, বাকি সব আমার ওপর ছেড়ে দিন। সরলা দেবী তার কাপড় শক্ত করে ধরলেন। তার মনে একটি লড়াই চলছিল। একটি অংশ থামতে চাইছিল, কারণ তিনি জানতেন যে আশা খারাপ নয়। কিন্তু অন্য অংশটি, একটি বড় অংশ, সেই মেয়েটিকে নিজের মতোই দুঃখী দেখতে চাইছিল। তিনি সামনে বসা লোকটির দিকে তাকালেন, তারপর তিনি মাথা নাড়লেন। পরের দিন সকালে আশা কেবলমাত্র বিছানা থেকে উঠেছিলেন। বিছানা থেকে বের হবার আগেই তার ফোন হঠাৎ বেজে উঠল। সে ঘুমন্ত অবস্থায় স্ক্রিন দেখল। একটি অজানা নম্বর থেকে একটি বার্তা, তুমি একজন প্রতারক, তাই না? আশা চোখ পিটপিট করল। বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কিন্তু তারপর ফোনটি ক্রমাগত বাজতে থাকল। তুমি করুণ হবার ভান করে বিজয়জির সুযোগ নিয়েছ। তুমি খুব ভালো গোল্ডিগার, তোমার মতো মেয়েরও সাহায্য করা হয়। প্রতিটি বার্তা একটি ছুরির মতো তার হৃদয়ে বিচ্ছিল। সে হতভাগ হয়ে গেল। ফোন ধরে তার হাত কাঁপছিল। তারপর সে সোশ্যাল মিডিয়া খুলল এবং সঙ্গে সঙ্গে তার চোখের সামনে কঠোর শব্দসহ নির্বন্ধগুলি এসে পড়ল। আশা ধনী হবার জন্য দারিদ্র্যের ভান করা মেয়ে। আধুনিক সিন্ড্রেলা গল্পের পিছনে সত্য। আশা প্রতারক না শিকার? আশার চোখ ঝাপসা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। এটা কি? সকালের শুরু, জানালার পর্দা থেকে আসা সূর্যের আলো দিয়ে হয়েছিল, কিন্তু আজ পরিবেশ শান্ত ছিল না। টেবিলের উপর রাখা ফোনটি ক্রমাগত বাজছিল। অসংখ্য বার্তা এবং মিসড কলের সংকেত দিচ্ছিল। আশা বিছানায় স্থির বসেছিল। তার চোখ ফোনের স্ক্রিনে স্থির ছিল। প্রতিটি কঠোর বার্তা তার চোখের সামনে নাচছিল। কি মিথ্যেবাদী! খুব ভালো অভিনয় করে। ভেবেছিলাম তুমি খুব ভালো। দেখা গেল তুমিও টাকার লোভী। তুমি কি মনে করো যে বিজয়জিকে ঠকিয়ে তুমি সারা জীবন ফুর্তি করতে পারবে? আশার হাত কাঁপছিল। তার দম বন্ধ লাগছিল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। গতকালও সে ভেবেছিল যে জীবন সত্যিই তার উপর হাসছে, আর আজ সে একটি বিদ্বেষপূর্ণ জনমতের ঝড়ের কেন্দ্রে পরিণত হয়েছিল। ফোনের ঘণ্টা বাজল। আশাকে বাস্তবে ফিরিয়ে আনল। সে স্ক্রিন দেখল। বিজয়জি কল করছেন। তার কাঁপতে থাকা হাত সোনার বোতাম টিপল। আশা, তুমি কি আজ সকালের খবর পড়েছ? তার কণ্ঠস্বর গভীর ছিল। এখন আর আগের মতো শান্তি ছিল না। সে ঠোঁট কামড়ে ধরল। আমি বুঝতে পারছি না যে লোকেরা আমার সম্পর্কে এমন কেন বলছে। এক মুহূর্তের নীরবতা রইল। তারপর বিজয়জি ধীরে ধীরে বললেন, তুমি শান্ত থাকো, আমি এই বিষয়টি মিটিয়ে নেব। কিন্তু সবকিছু কি এত সহজ ছিল? কারণ এই সময়ের মধ্যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। লোকেরা মিথ্যা নিবন্ধ শেয়ার করছিল। তাকে দরিদ্র গোল্ড ডিগার, আধুনিক মিথ্যা সেন্ড্রেলা বলছিল। কেউ কেউ তার পুরনো ছবি বের করে সেগুলোকে বিদ্বেষপূর্ণ শব্দের সাথে জুড়ে দিয়েছিল। সে শুধু টাকা হাতানোর জন্য করুণ হওয়ার ভান করে। বিজয়জির সাহায্যে পাওয়ার বেশি দিন হয়নি, আর সে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছে। আর কি প্রমাণ চাই? জেগে ওঠো বন্ধুরা, এই পৃথিবীতে কেউ কোনো উদ্দেশ্য ছাড়া কিছু দেয় না। প্রতিটি শব্দ আশার হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। সে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করল। নিজেকে শান্ত থাকার জন্য বলল, কিন্তু তার চোখ কখনকার লাল হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা হতে লাগল। আশা চমকে গেল। সে দরজার দিকে তাকাল। ধাক্কা আরও তীব্র হতে থাকল। দরজা খোলো, তোমাকে এখনই ব্যাখ্যা করতে হবে। প্রতারক, সাহস থাকলে বাইরে এসে কথা বলো। আশা ঘাবড়ে গেল। এই রাগান্বিত শব্দগুলি এখন শুধু ইন্টারনেটে লেখা প্রাণহীন অক্ষর ছিল না। এখন তারা আসল মানুষে পরিণত হয়েছিল, যারা তার দরজার ঠিক বাইরে দাঁড়িয়েছিল। সে এক ধাপ পিছিয়ে গেল। তার হৃদয় জোরে ধরফর করছিল। তার কি করা উচিত? তাকে বেশি দেরি ঘাবড়ানোর সুযোগ না দিয়ে ফোন আবার বেজে উঠল। বিজয়জি! সে দ্রুত ফোনটি ধরল। বাইরে বেরিও না। তার কণ্ঠস্বর কঠোর ছিল। আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। সে ঠোঁট শক্ত করে কামড়ে গড়ল। তার হাত সোফার কিনারা শক্ত করে ধরেছিল। সে কখনো ভাবেনি যে সে এমন পরিস্থিতিতে পড়বে। সে কিছু ভুল করেনি। সে কখনো কারো সুযোগ নেয়নি। কিন্তু কেন পুরো পৃথিবী তার বিরুদ্ধে চলে গিয়েছিল? আধা ঘণ্টা পরে যখন বাইরের কোলাহল আরও বেড়ে গেল, একটি কালো গাড়ি হঠাৎ অ্যাপার্টমেন্টের সামনে থামল। বিজয়জি নিচে নামলেন। তার মুখ শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ ছিল। দরজার সামনে চিৎকার করা লোকেরা থেমে গেল। অজান্তেই পিছিয়ে গেল। এই মানুষটির তীক্ষ্ণ চোখের সামনে কেউ কিছু করার সাহস পেল না। তিনি তাদের সাথে কিছু বললেন না। তিনি সরাসরি ভেতরে গেলেন, যেখানে আশা চেয়ারে গুটিয়ে বসেছিল।
তার মুখ বিষণ্ণ ছিল। সে তাকে দেখল, তার চোখ লাল ছিল। আমি জানি না যে কি করতে হবে। তার কণ্ঠস্বর ভেঙে গেল। বিজয়জি শ্বাস ফেললেন, ধীরে ধীরে তার পাশে বসে পড়লেন। তোমাকে কিছু করার দরকার নেই। এই বিষয়টি আমার ওপর ছেড়ে দাও, কিন্তু আমি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করব। তার কণ্ঠস্বর নিশ্চিত ছিল। আশা হতবাক হয়ে গেল। প্রেস কনফারেন্স? হ্যাঁ, আমি নিজেই সামনে এসে কথা বলবো। পরের দিন সকালে সংবাদপত্রগুলিতে একটি নতুন খবর ছাপা হল। আরবপতি বিজয় সিং যুবতী মেয়ে আশা সম্পর্কে গুজব দূর করতে প্রেস কনফারেন্স করবেন। আধুনিক সিন্ড্রেলা গল্পের পিছনের সত্য শীঘ্রই সামনে আসবে। মিডিয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আশা শিকার ছিল নাকি সুযোগ গ্রহণকারী? আশা ফোন ধরে সেই খবরটি দেখল এবং তার মন বিভ্রান্তিতে ছিল। কেউ কি তাকে বিশ্বাস করবে? আশা একটি গভীর শ্বাস নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। গত রাতে সে প্রায় ঘুমাতে পারেনি। তার মন শত শত চিন্তায় জড়িয়েছিল। তার জীবন খুব দ্রুত বদলে গিয়েছিল। কয়েকদিন আগে সে একটি ছোট ভোজনালয়ে একজন সাধারণ ওয়েট্রেস ছিল। এখন তাকে মিডিয়া, জনমত, শত শত অনুসন্ধানী চোখের মুখোমুখি হতে হবে। সে কখনো ভাবেনি যে সে এমন পরিস্থিতিতে পড়বে, কিন্তু সে পালাতে পারত না। আশা, তুমি কি তৈরি? বিজয়জির কণ্ঠস্বর দরজার বাইরে থেকে এলো। আশা আরও একটি গভীর শ্বাস নিল, ঘুরল। বিজয়জিও সেখানেই দাঁড়িয়েছিলেন। তার চোখ দৃঢ় ছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যদিও তার হৃদয় তখনও বুকে দ্রুত ধড়ফড় করছিল। তাকে সত্যের মুখোমুখি হতে হবে। তাকে তার আত্মসম্মান রক্ষা করতে হবে। যে হোটেলে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, তার বাইরে ছিল ডজন ডজন সাংবাদিক, ক্যামেরা, মাইক্রোফোন এবং নোটবুক নিয়ে। ফটোগ্রাফাররা সকাল থেকেই জড়ো হয়েছিল। ভিড়ে ছিল উত্তেজনা। আলোচনা হচ্ছিল। ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল। আলোচনার কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রত্যেকেই সেই গুজবগুলির পিছনের সত্য জানতে আগ্রহী ছিল, যা গত কয়েকদিন ধরে ঝড় তুলেছিল। একটি আধুনিক সিন্ড্রেলার গল্প শুরু হয়েছিল। একজন দরিদ্র মেয়ে হঠাৎ একজন আরবপতি থেকে সাহায্য পেয়েছিল। কিন্তু এটি কি সত্যিই একটি সুন্দর গল্প ছিল, নাকি কেবল একটি মিথ্যা নাটক? এটাই জনমত জানতে চাইছিল। প্রেস কনফারেন্সের ঘরের ভেতরে ডজন ডজন সাংবাদিক, রিপোর্টার পুরোপুরি ভর্তি ছিল। পরিবেশ ভারী, উত্তেজনাপূর্ণ। মঞ্চের মাঝখানে একটি টেবিল প্রস্তুত রাখা ছিল, দুটি খালি চেয়ার। এটি সেই জায়গা ছিল যেখানে আশা এবং বিজয়জি বসবেন। দরজা খুলল, সবাই একযোগে ঘুরল। আশা ভেতরে এলো। তার প্রতিটি পদক্ষেপ ভারী লাগছিল। তার মনে হল যেন শত শত চোখ তার দিকে স্থির, তার প্রতিটি অঙ্গভঙ্গির। তদন্ত করছে, কিন্তু সে থামল না। সে মঞ্চে হেঁটে গেল এবং বিজয়জির পাশে বসে পড়ল। ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল, ক্যামেরার শব্দ ক্রমাগত আসছিল। একজন সাংবাদিক প্রথমে হাত তুললেন। আশা, আপনি কি বলতে পারেন যে এত কম সময়ে আপনি একজন ভোজনালয়ের কর্মচারী থেকে একজন আরবপতির সাহায্য পাওয়ার পথে কিভাবে পৌঁছালেন? একটি খুব কঠিন প্রশ্ন। পুরো হল তার দিকে তাকিয়েছিল, উত্তরের অপেক্ষায়। আশা টেবিলের নিচে তার মুঠি শক্ত করল। তার শ্বাস হঠাৎ থেমে গেল। কিন্তু তখনই বিজয়জি প্রথমে মাইক্রোফোনটি তুললেন। আমার মনে হয় এই প্রশ্নটি আমার কাছে জিজ্ঞাসা করা উচিত। পুরো প্রেস কনফারেন্স হল চুপ হয়ে গেল। সবার দৃষ্টি তার দিকে স্থির হল। আমি আশাকে সাহায্য করার উদ্যোগ নিয়েছিলাম, বিজয়জি বললেন। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ ছিল। আমি তার সাথে কঠিন পরিস্থিতিতে দেখা করেছিলাম। একজন যুবতী মেয়ে, যার মনে ছিল করুণা, যে অন্যদের সাহায্য করতে প্রস্তুত ছিল, যদিও তার নিজের কাছে কিছুই ছিল না। এবং আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলাম, অন্য কোনো কারণে নয়, বরং এই কারণে যে আমি বিশ্বাস করি যে সে এর যোগ্য। পুরো ঘর শান্ত হয়ে গেল, কিন্তু তার ঠিক পরেই আরেকজন সাংবাদিক সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলেন। কিন্তু আপনি কি নিশ্চিত যে আশা কখনো আপনার দয়ার সুযোগ নেয়নি? বিজয়জি ফ্যাকাশে হাসলেন। তিনি একটি ফাইল বের করলেন এবং সেটি টেবিলের ওপর রাখলেন। কোনো সিদ্ধান্তে আসার আগে আমি চাই যে সবাই এই নথিটি দেখুক। সাংবাদিকরা আগ্রহের সাথে সেটি খুলে দেখতে লাগলেন এবং তারপর পুরো প্রেস কনফারেন্স হল কেঁপে উঠল। নথিতে আশাকে অপমান করার নিবন্ধের পিছনে থাকা সন্দেহজনক লেনদেনগুলি দেখানো হয়েছিল। এই প্রমাণ ছিল যে কিছু লোককে মিথ্যা গুজব ছড়ানোর জন্য টাকা দেওয়া হয়েছিল, এবং তার চেয়েও বেশি এই সবের পিছনের ব্যক্তির নামও ছিল।
সরলা দেবী। পুরো ঘর ফেটে পড়ল। আপনি কি বলছেন যে আশা সম্পর্কে সব গুজব তৈরি করা হয়েছিল? সরলা দেবী কি সেই ব্যক্তি যিনি মিথ্যা খবর ছড়ানোর জন্য লোক নিয়োগ করেছিলেন? তাহলে তিনি এর দায়িত্ব কিভাবে নেবেন? প্রশ্নের ঝড় শুরু হল। পুরো জনমত উত্তাল হয়ে উঠল। আশা অবাক হয়ে গেল। তার কান চারপাশের শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু তখনই একটি প্রশ্ন তাকে তার জায়গায় স্থির করে দিল। একজন সাংবাদিক মাইক্রোফোন তুললেন। তার কণ্ঠস্বর পরিষ্কার ছিল। তাহলে সরলা দেবীর সম্পর্কে কি? তিনি এই বিষয়ে কি বলেন? পরিবেশ হঠাৎ চুপ হয়ে গেল। সবাই দম বন্ধ করে উত্তরের অপেক্ষায় ছিল। সরলা দেবীর ভোজনালয়, যা কখনো লোকে পূর্ণ থাকত, এখন একটি রাগান্বিত ঝড়ের কেন্দ্রে পরিণত হয়েছিল। ভিড় জ্যান্ত ভোজনালয়ের সামনের রাস্তায় জড়ো হয়েছিল। অনুসন্ধানী চোখ, ফিসফিসের কণ্ঠের আওয়াজ ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছিল। লোকেরা এখন সরলা দেবীকে একজন ভোজনালয়ের মালকিন হিসাবে দেখছিল না। এখন তিনি একজন প্রতারক ছিলেন, একজন নির্দোষকে অপমানকারী ছিলেন, যাতে তিনি নিজে সুবিধা পেতে পারেন। আপনি এই অভিযোগগুলির সম্পর্কে কি বলবেন? একজন সাংবাদিক মাইক্রোফোন সরলা দেবীর মুখের কাছে ধরলেন। তার কণ্ঠে ছিল সন্দেহ। এটা কি সত্যি যে আপনি আশা সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানোর জন্য লোক নিয়োগ করেছিলেন? আপনি এটা করার জন্য কত টাকা পেয়েছিলেন? আপনি কি আশার কাছে ক্ষমা চাইতে চান? ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল। সরলা দেবীর কপালে ঘাম জমে গেল। তার চোখ ক্রমাগত ঘুরছিল। তার বুক রাগে ফুলে উঠছিল। তিনি ভাবেননি যে বিষয়টি এত দূর এগিয়ে যাবে। তিনি ভেবেছিলেন যে কিছু গুজব আশাকে সমস্যায় ফেলবে, কিন্তু না, তিনি নিজেই পুরো শহরের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিলেন। আমার কিছু বলার নেই। সরলা দেবী মাইক্রোফোনটি দূরে ঠেলে দিয়ে চিৎকার করলেন, কিছু বলার নেই এর মানে কি আপনি সবকিছু মেনে নিচ্ছেন? সাংবাদিক জিজ্ঞাসাবাদ চালিয়ে গেলেন। আমার তোমাদের কাছে কিছু ব্যাখ্যা করার দরকার নেই, সরলা দেবীর আগের সাথে বললেন। তার কণ্ঠস্বর জড়িয়ে গেল। তিনি ঘুরলেন এবং ভোজনালয়ের ভেতরে যেতে লাগলেন। কিন্তু তখনই ভিড় থেকে একটি কণ্ঠস্বর এলো, সরলা দেবী, আপনি কি মনে করেন যে আপনি এখনও বাঁচতে পারবেন? ভিড় থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। তিনি শ্রীমতী থুয়া ছিলেন, যিনি একসময় সরলা দেবীর এখানে কাজ করতেন। শ্রীমতী থুয়ার মুখ রাগে লাল ছিল, তার চোখে ছিল বেদনা ভরা। আপনারা কি জানেন? শ্রীমতী থুয়া ভিড়ের দিকে মুখ করে বললেন। তার কণ্ঠস্বর রাগে ভেঙে গিয়েছিল। আমি তার ভোজনালয়ে কয়েক বছর কাজ করেছি। আমার শোষণ করা হয়েছিল, আমাকে গালি দেওয়া হয়েছিল, কিন্তু আমার পরিবারের জন্য আমাকে সবকিছু সহ্য করতে হয়েছে। শুধু আমিই নই, এখানে কাজ করা আরও অনেকেই এটাই সহ্য করেছে। হ্যাঁ, তিনি আমার বেতনও দেননি, একজন মধ্যবয়স্ক লোক বলল। তিনি আমার কাছ থেকে বেশি টাকা নিয়েছিলেন, কারণ আমি নিয়মিত গ্রাহক ছিলাম না। আর একজন রাগের সাথে বলল, তিনি কত খারাপ কাজ করেছেন। এখন গিয়ে তার মুখোশ খুলেছে। রাগের ঢেউ উঠতে লাগল। যারা একসময় গ্রাহক ছিলেন, যারা একসময় সরলা দেবীর জন্য কাজ করতেন, সবাই একযোগে অভিযোগ করতে শুরু করল। সরলা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার পা কাঁপতে লাগল। তিনি ভাবেননি যে সবকিছু এত তাড়াতাড়ি সামনে চলে আসবে। এবং তারপর, সরলা দেবী, আমাদের কথা বলার দরকার আছে। একটি ঠান্ডা, গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। দূর থেকে একজন লোক বেরিয়ে এলেন, যার হাতে একটি মোটা ফাইল ছিল। সরলা দেবীর মহাজন। আপনি কি আমাকে মনে রেখেছেন? লোকটি ঠোঁট বাঁকালো। আপনি কি সেই ঋণটি মনে রেখেছেন যা এখনও পরিশোধ করা হয়নি? এটা ভাববেন না যে আমি ভুলে গেছি। সরলা দেবী জমে গেলেন। আপনি এখনও আমার কাছ থেকে একটি বড় অঙ্ক ধার নিয়ে রেখেছেন। লোকটি তীক্ষ্ণ স্বরে চালিয়ে গেলেন। এবং এই ফাইলের ভিত্তিতে মনে হচ্ছে যে এখন আপনি তা পরিশোধ করার অবস্থায় নেই। আপনি কি জানেন যে এর পরিণতি কি হবে? না, না, আমি পরিশোধ করে দেব। আমার শুধু কিছুটা সময় দরকার। আপনি যথেষ্ট সময় পেয়েছেন। মহাজন তাকে কড়া চোখে দেখলেন। তার চোখ ঠান্ডা ছিল। আমি সম্পত্তি পুনরুদ্ধার শুরু করব, যার মধ্যে এই ভোজনালয়ও অন্তর্ভুক্ত। এই ভোজনালয় বাজেয়াপ্ত হতে চলেছে। তাহলে সে বাড়িতেও ডুবে আছে? সত্যিই একজন দুষ্টু ভণ্ড মহিলা? শেষ পর্যন্ত সে তার কর্মের ফল পেল। আলোচনা আরও তীব্র হয়ে গেল। সরলা দেবী এক ধাপ পিছিয়ে গেলেন। তার চোখে ছিল হতাশা। তিনি কখনো ভাবেননি যে তিনি এই পরিস্থিতিতে আসবেন। তার একসময় একটি ভরা ভোজনালয় ছিল। তিনি একসময় একজন সম্মানিত মালকিন ছিলেন, কিন্তু লোভ এবং স্বার্থপরতার কারণে তিনি নিজেকে খাদে ঠেলে দিয়েছিলেন। সরলা দেবী টেবিলের ওপর পড়ে গেলেন। তার মুখ ফ্যাকাশো হয়ে গেল। না, না, হতে পারে না। তার কণ্ঠস্বর ভেঙে গেল। আমি এভাবে সবকিছু হারাতে পারি না। তিনি মহাজনের কাছে ভিক্ষা চাইলেন, কিন্তু তিনি শুধু মাথা নাড়লেন। আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছি, এখন আপনাকে মূল্য দিতে হবে।
আকাশ কালো হয়ে গেল, একটি জোরে বাতাস বইল, টেবিলের ওপর রাখা কাগজ উড়িয়ে নিয়ে গেল। সরলা দেবী টেবিলে বসেছিলেন, তার চোখ ছিল প্রাণহীন, পুরোপুরি অসহায়। যেমন বোনো তেমন কাটবে, একজন পুরনো কর্মচারী মাথা নাড়ল, তার চোখে ছিল করুণা। এটি আপনার করা সবকিছুর ফল। আশা নরম চামড়ার চেয়ারে চুপচাপ বসেছিল, তার হাত অজান্তেই তার কাপড় শক্ত করে ধরেছিল। তার সামনে বিজয়জি এখনও শান্ত ছিলেন, তার চোখ মৃদু কিন্তু তীক্ষ্ণ ছিল, যেন সে তার চিন্তাভাবনাগুলো পরীক্ষা করছেন। বিশাল কিন্তু আরামদায়ক ঘরে নীরবতা ছেয়ে গেছে, কেবল জানালা থেকে আসা সূর্যের আলো কাজের টেবিলে পড়ছিল। সে কখনো ভাবেনি যে সে এখানে বসবে, তার জীবন বদলানোর একটি সুযোগের মুখোমুখি, একটি ছোট ভোজনালয়ে কাজ করা। মেয়ে থেকে যাকে নির্মমভাবে বের করে দেওয়া হয়েছিল এখন বিজয়জির মতো একজন ব্যক্তি তাকে একটি নতুন দরজা দেখাচ্ছেন। তার কি ভেতরে পা রাখা উচিত? সে গভীর শ্বাস নিল। তার মনে উত্তর খোঁজার চেষ্টা করল। তুমি কি ভালো করে ভেবে নিয়েছ? বিজয়জির গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তাকে তার বিভ্রান্ত চিন্তা থেকে বাইরে টেনে আনল। আশা মাথা তুলল, তার চোখে ছিল দ্বিধা। তার সেই সবকিছু মনে পড়ল যা সে সম্প্রতি সহ্য করেছিল। সরলা দেবীর অপমান, মানুষের সন্দেহ, মিথ্যা গুজবের ঝড়, এবং তারপর বিজয়জির কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সাহায্য। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে তার এখনও এটি বোঝার সুযোগ হয়নি যে তার জীবন কোন দিকে যাচ্ছে। সে ঠোঁট কামড়ে ধরল, তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। আমি করব। বিজয়জি সন্তুষ্টির সাথে হাসলেন, তার চোখে ছিল গর্বের ঝলক। তুমি সঠিক বেছেছ, তোমার একটি ভালো হৃদয় আছে। এটি যে কোনো অভিজ্ঞতা বা ডিগ্রির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে তুমি দাতব্য সংগঠনে কাজ শুরু করবে। বাইরে অনেক লোক আছে যাদের সাহায্যের দরকার। তুমি আমার সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলে, এখন সময় এসেছে যে তুমি অন্যদের সাহায্যের জন্য হাত বাড়াও। আশা ধীরে ধীরে মাথা নাড়ল। সে জানত না যে সে সক্ষম হবে কিনা, কিন্তু সে জানত যে সে এটা করতে চায়। সে এখন আর সেই মেয়ে থাকতে চাইছিল না যে শুধু অন্যায় সহ্য করে। পরের দিন সকালে আশা দান সংগঠনের সদর দপ্তরে ছিল। এটি একটি বড় ভবন ছিল, কিন্তু তাতে বিলাসিতা ছিল না, বরং ছিল আপনত্ব। ভেতরে কঠিন পরিস্থিতির ছবি দেয়ালে লাগানো ছিল, যা সবাইকে তাদের কাজের গুরুত্ব মনে করিয়ে দিচ্ছিল। সে কাচের দরজা দিয়ে ভেতরে গেল, মনে ছিল বিভ্রান্তি। সে কখনো এমন জায়গায় আসেনি। এটি তার জানা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা ছিল। একজন মধ্যবয়স্ক মহিলা উষ্ণ হাসি নিয়ে এগিয়ে এলেন। সংগঠনে আপনাকে স্বাগত। আমি সিস্টার টেরেজা। আমি শুরুকে আপনাকে পথ দেখাব। আশা ধীরে ধীরে মাথা নাড়ল। তখনও কিছুটা অপরিচিত অনুভব করছিল। সিস্টার টেরেজা তাকে অফিসের একটি চক্কর লাগাতে নিয়ে গেলেন। প্রত্যেকটি এলাকা সম্পর্কে জানালেন। এখানে সাহায্যের জন্য দুস্থ মামলার আবেদন পাওয়ার একটি ঘর ছিল। প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য একটি মিটিং রুম ছিল। নথি সংরক্ষণ করার একটি এলাকা ছিল, এবং কর্মীদের জন্য দুপুরের খাবার তৈরি করার জন্য একটি ছোট রান্নাঘরও ছিল। সে একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ অনুভব করল। কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো অনুসন্ধানী চোখ নেই, এবং না সেই লোকেদের স্বার্থপরতা যারা কেবল নিজেদের স্বার্থের কথা ভাবে। এখানে সবাই ব্যস্ত ছিল, কিন্তু তাদের ঠোঁটে সবসময় হাসি ছিল। আজ তোমার প্রথম দিন, প্রথমে কাজের সাথে পরিচিত হও, চিন্তা করো না, এখানে সবাই তোমাকে সাহায্য করবে। আশা স্বস্তি নিঃশ্বাস ফেলল। হয়তো এটাই সেই জায়গা ছিল যেখানে সে ছিল। সেই দুপুরে তাকে কঠিন পরিস্থিতিতে থাকা লোকেদের স্বাগত জানানোর কাজ দেওয়া হয়েছিল, যারা সাহায্যের জন্য এসেছিলেন। একজন বৃদ্ধ লোক, যার রূপ করুণ ছিল, ভেতরে এলেন। সে একটি হালকা হাসির সাথে তাকে স্বাগত জানাল। নমস্তে আঙ্কেল, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? লোকটি কিছুটা ইতস্তত করল এবং তারপর দ্বিধা নিয়ে টেবিলের ওপর একটি ভাঁজ হয়ে যাওয়া কাগজ রাখলেন। এটি সাহায্যের জন্য একটি আবেদন ছিল। সে দ্রুত তথ্য পড়ল। একজন বৃদ্ধ শ্রমিক, যার কোনো নির্দিষ্ট আয় নেই, যিনি বর্তমানে একটি জরাজীর্ণ ভাড়াঘরে থাকেন। তার হঠাৎ বিজয়জির কথা মনে পড়ল। যেদিন তারা ভোজনালয়ে এসেছিলেন, সেই একই রূপে। যদি সেদিন সে তাকে সাহায্য না করত, তাহলে হয়তো সে আজ এখানে বসে থাকত না। সে সাবধানে তথ্যে পূরণ করল। তার অবস্থা সম্পর্কে শুনল। ধন্যবাদ বেটি,
আমি ভাবিনি যে কেউ আমাকে এত মনোযোগ দিয়ে শুনবে। আশা তার হাতে কলম শক্ত করে ধরল। তার হৃদয়ে উষ্ণতা অনুভব হল। সে সঠিক বেছেছিল। সন্ধ্যায় যখন সে তার টেবিলে ফাইলগুলি সাজাচ্ছিল, একটি ছোট মেয়ে কাছে এলো এবং ধীরে ধীরে তার কাপড় টানল। দিদি? আশা ঝুঁকল এবং হাসল। কি হয়েছে সোনা? মেয়েটি এক মুহূর্তের জন্য ইতস্তত করল এবং তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করল, যদি আমি অন্যদের সাথে ভালো থাকি, তাহলে কি কেউ আমাকে সাহায্য করবে? এই অপ্রত্যাশিত প্রশ্নটি আশাকে থামিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে সেই নিষ্পাপ চোখে নিজের ছায়া দেখতে পেল। সে তার সবচেয়ে কঠিন দিনগুলিতে এই প্রশ্নটি মনে মনে জিজ্ঞাসা করেছিল। একজন ভালো মানুষ হওয়া কি এর যোগ্য? কেউ কি সত্যিই দেখে? সে ঝুঁকল এবং সেই ছোট হাতটি ধরল। এদিকে ধীরে ধীরে চাপ দিল, যেন কিছুটা উষ্ণতা দিতে চায়। শুধু তুমি চেষ্টা করা বন্ধ করো না, কেউ না কেউ অবশ্যই দেখবে। মেয়েটি হাসল, আশাও হাসল। এখন সে বুঝতে পেরেছিল। সেই সন্ধ্যায় যখন সে তার অফিসে ফিরল, একজন কর্মচারী ভেতরে এলেন, যার হাতে একটি সাদা খাম ছিল। আশা, তোমার জন্য একটি চিঠি। সে উপরে তাকাল, কিছুটা অবাক হল। সে খামটি নিল। তার আঙুলগুলি মসৃণ কাগজ স্পর্শ করছিল। প্রেরকের কোনো নাম ছিল না। সে ধীরে ধীরে চিঠিটি খুলল। তার হৃদয় কিছুটা দ্রুত ধরফর করছিল। হাতে লেখা একটি চিঠি। হস্তাক্ষরটি পরিষ্কার ছিল। প্রতিটি অক্ষর সাবধানে লেখা হয়েছিল, যেন লেখক প্রতিটি লাইন লিখতে অনেক সময় নিয়েছেন। সে দ্রুত প্রথম কয়েকটি লাইন পড়ল এবং তারপর তার চোখ বড় হয়ে গেল। এই চিঠিটি এমন একজন ব্যক্তির কাছ থেকে ছিল যার সে আশা করেনি। আশা আনুষ্ঠানিকভাবে দান প্রদান সংগঠনে কাজ শুরু করে দিল, যা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। সে কঠিন পরিস্থিতিতে থাকা লোকেদের সাথে যোগাযোগ শুরু করল, তাদের সাহায্য করতে শিখল। একটি ছোট মেয়ে তাকে দয়ার বিষয়ে জিজ্ঞাসা করল, যা তাকে অনুভব করালো যে সে যে পথ বেছে নিয়েছে তা সঠিক। দিনের শেষে একটি রহস্যময় চিঠি এলো, যা তাকে খুব অবাক করে দিল। আশা জানালার কাছে বসেছিল। সন্ধ্যার কোমল রোদ তার উপর একটি নতুন উষ্ণ হলুদ রং ছড়িয়ে দিচ্ছিল। তার হাতে ছিল একটি সাদা খাম, যার উপর প্রেরকের কোনো নাম ছিল না, শুধু কালোজ একটি পরিষ্কার হস্তাক্ষরে লেখা ছিল, আশার জন্য। সে ধীরে ধীরে চিঠিটি খুলল। তার হৃদয় কৌতূহল এবং আগ্রহে ভরা ছিল। তার আঙুলগুলি পরিষ্কার অক্ষরগুলির উপর ধীরে ধীরে ঘুরছিল, সাবধানে, যেন লেখক প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ বেছে নিতে অনেক সময় নিয়েছেন। প্রিয় আশা, আমার মনে হয়নি যে আমি এই চিঠিটি লেখার সুযোগ পাব, কিন্তু হয়তো তুমি আমাকে মনে রাখবে না। আমি সেই ব্যক্তি যাকে তুমি অনেক আগে একবার সাহায্য করেছিলে, একটি খুব তীব্র বৃষ্টির দিনে। তুমি আমাকে একটি খাবারের বাক্স দিয়েছিলে যখন আমার পকেটে একটিও পয়সা ছিল না। সেদিন আমি ভেবেছিলাম যে আমি সবকিছু ছেড়ে দেব, কিন্তু তোমার কারণে আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার একটি স্থিতিশীল চাকরি আছে এবং একটি ছোট বাড়ি আছে যেখানে আমি ফিরতে পারি। আমি শুধু তোমাকে এটি বলতে চেয়েছিলাম যে তোমার দয়া আমার জীবন বদলে দিয়েছে। ধন্যবাদ আশা। আশা চিঠিটি নামিয়ে রাখল। তার হৃদয় বুকে জোরে ধরফর করছিল। তার ঠিকভাবে লেখকের কথা মনে ছিল না, কিন্তু এই শব্দগুলি তাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করল। এত সময় ধরে সে সবসময় নিজেকে জিজ্ঞাসা করত যে দয়া কি এর যোগ্য? কেউ কি সত্যি দেখে? এবং এখন সে উত্তর পেয়ে গেল। প্রতিটি দয়ালু কাজ, তা যতই ছোট না হোক না কেন, অলৌকিক কাজ করতে পারে। সে চুপচাপ বসে রইল, তার মনে চিন্তাগুলি প্রবাহিত হতে দিল। সে একসময় একটি দরিদ্র মেয়ে ছিল, দিন গুজরান করত, কখনো হতাশ ছিল। ভোজনালয় থেকে কারো সাহায্য ছাড়াই বের করে দেওয়া হয়েছিল, কখনো সন্দেহের মধ্যে দাঁড়িয়েছিল, জানত না যে আগামীকাল কি হবে। কিন্তু তার দয়া, একটি সবচেয়ে সহজ কাজ, তার জীবনে একটি অপ্রত্যাশিত মোড় এনে দিয়েছিল। তার দৃষ্টি দূরের দিগন্তে গেল, যেখানে সূর্য জ্বলজ্বল করছিল। সেই সন্ধ্যায় আশা রাস্তায় নামল। ছোট শহরটি তেমনই ছিল, কিন্তু যেন সবকিছু কোনোভাবে বদলে গেছিল। সে লোকজনকে উৎসাহের সাথে কথা বলতে দেখল, কিন্তু এখন আর আগের মতো সন্দেহ বা অবজ্ঞার দৃষ্টি ছিল না। এখন তারা তাকে একটি ভিন্ন উপায়ে দেখত, একটি শান্ত সম্মানের সাথে। সে পুরনো ভোজনালয় পাশ দিয়ে গেল, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। পুরনো বোর্ডটি এখনও দরজায় ঝুলছিল, কিন্তু ভেতরে ছিল জনশূন্য। সরলা দেবী এখন আর সেখানে আগের মতো কড়া চোখে বসেছিলেন না। যেদিন থেকে সবকিছু সামনে এসেছে, তার ভোজনালয় তার নিয়মিত গ্রাহকদের হারিয়েছে। ওর কোনো ইচ্ছা ছিল না, সবকিছু কেটে গেছে
এবং এখন তার কোনো পরোয়া ছিল না। সে রাস্তায় হাঁটতে থাকল, যেখানে ছোট ছোট খাবারের দোকানগুলি আলো দিতে শুরু করেছিল। খাবারের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল। একটি রোগা পাতলা বৃদ্ধ লোক একটি ভোজনালয়ের কোণে বসেছিলেন। তার চোখ মেনু বোর্ডের দিকে চিন্তার সাথে দেখছিল। আশার পদক্ষেপ ধীর হয়ে গেল। সেই বৃদ্ধ লোকটির ছায়া তাকে অন্য কারো কথা মনে করিয়ে দিল। অতীতে কোনো একদিনে সে আর অপেক্ষা করল না, ধীরে ধীরে এগিয়ে গেল, ভোজনালয়ের মালিককে ডাকল এবং সেই বৃদ্ধ লোকটির জন্য আগেই একটি খাবারের দাম পরিশোধ করে দিল। ভোজনালয়ের মালিক কিছুটা অবাক হলেন, কিন্তু মাথা নাড়লেন। যখন বৃদ্ধ লোকটি ওপরে তাকালেন, অবাক হয়ে তাকে দেখলেন। আশা শুধু হাসল। আজ আমি আপনাকে একটি খাবার খাওয়াচ্ছি আঙ্গিল। বৃদ্ধ লোকটি থেমে গেলেন, তার বুড়ো চোখ জলজল করে উঠল। অনেক দিন হয়ে গেল যখন কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করেছে। আশা শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। আপনি শুধু এটি খান। তারপর সে চলে গেল, এর আগে যে তিনি আর কিছু বলতে পারতেন। সন্ধ্যার বাতাস ধীরে ধীরে বইল, যার মধ্যে ছিল খাবারের গন্ধ, মাটির গন্ধ এবং তার হৃদয়ে অবশিষ্ট উষ্ণতা। তার হঠাৎ উপলব্ধি হল যে দয়া একটি চক্রের মতো, যা কখনো থামে না। আজ সে কারোর সাহায্য করে, কাল তারা অন্য কারোর সাহায্য করতে পারে, এবং এভাবেই সুন্দর জিনিসগুলি সব জায়গায় ছড়িয়ে পড়বে। সেই পরিচিত রাস্তায় সে মাথা তুলে আকাশের দিকে তাকাল। মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছিল। সূর্য লাল ছিল। সূর্যাস্তের আলো পুরো শহরকে একটি উষ্ণ কমলা রঙে রাঙিয়ে দিয়েছিল। সে হাসল, কারণ সে জানত যে দয়ার গল্প চলতে থাকবে। আশা একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি চিঠি পেল। তিনি তার জীবনকালে কোনো এক মোড়ে তার করা সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। এটি তাকে অনুভব করাল যে দয়া, তা যতই ছোট হোক না কেন, কারোর ভাগ্য বদলে দিতে পারে। সে রাস্তায় বের হল এবং একজন দরিদ্র বৃদ্ধ লোকের সাথে দেখা করল এবং তাকে একটি খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নিল, ঠিক যেমন সে আগে বিজয়জিকে সাহায্য করেছিল। সরলা দেবীর ভোজনালয় এখন খালি ছিল। সবকিছু বদলে গিয়েছিল। অবশেষে আশা আকাশের দিকে তাকায়, এটি জেনে যে দয়ার গল্প কখনো থামবে না। জীবন মূলত কর্মের একটি চক্র। আশা একবার কারোর সাহায্য করেছিল, কিছু ফিরে পাওয়ার আশা ছাড়াই। কিন্তু সেই দয়াই তাকে একটি নতুন পথে নিয়ে গিয়েছিল, তার পুরো জীবন বদলে দিয়েছিল। কখনো কখনো কেবল একটি ছোট কাজও একটি শৃঙ্খলবদ্ধ প্রভাব তৈরি করতে পারে, অপরিচিতদের মধ্যে ভালো জিনিস ছড়িয়ে দিতে পারে। আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে একজন ভালো মানুষ হওয়া কি এর যোগ্য? কারোর সাহায্য করা কি এর যোগ্য? আপনি নিজে সমস্যায় আছেন? দয়ালু হওয়া কি এর যোগ্য? যখন কখনো কখনো বিনিময়ে শুধু কৃতজ্ঞতা মেলে? কিন্তু মনে রাখবেন, যাই হোক না কেন, দয়া কখনো বৃথা যায় না। হয়তো এর তাৎক্ষণিক উত্তর মেলে না, কিন্তু এটি সবসময় জীবনের কোনো না কোনো সময় আপনার কাছে ফিরে আসার পথ খুঁজে নেয়। তাই যদি আপনার কাছে কারো সাহায্য করার সুযোগ থাকে, তা কেবল একটি উৎসাহের কথা হোক, একটি খাবার হোক বা একটি ছোট কাজ, তাহলে শুধু করে দিন। কারণ হতে পারে যে আপনি আজ যা দিচ্ছেন তা আগামীকাল কারো জন্য এগিয়ে যাওয়ার কারণ হয়ে উঠবে। আপনি এই গল্পটি সম্পর্কে কি মনে করেন? আপনি যদি বিশ্বাস করেন যে ভালো কাজের সবসময় মূল্য থাকে, তাহলে মন্তব্য বিভাগে ১ নম্বর লিখুন। এবং যদি আপনি অর্থপূর্ণ গল্প পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পরের ভিডিওটি মিস না করেন। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে এসেছেন মন্তব্যে অবশ্যই জানান। এই গল্পটি আপনার কেমন লাগলো? আমাদের এটাই কামনা যে আপনারা সবাই যেখানেই থাকুন না কেন, সব সময় খুশি ও নিরাপদে থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তাহলে মন্তব্যে আমাদের অবশ্যই জানান। আমরা তা সবার সাথে শেয়ার করতে চাইব।